বিশেষ বিমানে দেশ ছাড়লেন বসুন্ধরার এমডির স্ত্রী সন্তানরা। মুনিয়া আত্মহত্যার প্ররোচনা মামলার আসামির দেশ ত্যাগ ঠেকাতে তৎপর পুলিশ। আবারও করোনা বিপর্যস্ত প্রান্তিক মানুষের পাশে প্রধানমন্ত্রী। প্রতি পরিবারকে ডিজিটালি পাঠাবেন ২৫০০ টাকা। সহায়তার আওতায় আসবে ৩৬.৫ লাখ মানুষ। পতেঙ্গার বে টার্মিনালে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুর সহ ৭ দেশ। ভিড়তে পারবে সব ধরনের মাদার ভেসেল। ২টি জেটি অংশীদারদের দেওয়ার সিদ্ধান্ত। নদীতে মাছ শিকারে ২ মাসের নিষেধাজ্ঞা উঠছে মধ্যরাতে। ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ পাওয়ার স্বপ্ন। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে আশা মৎস্য বিভাগের। এবং প্রায় শতভাগ বাসিন্দা টিকার আওতায় আসায় ১ জুলাই থেকে নিউ ইয়র্কে খুলে যাচ্ছে সব। সংক্রমণের ঊর্ধ্বগতিতে প্রথমবারের মতো লকডাউনে তুরস্ক। ভোরের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরের আগাম জামিন আবেদনের শুনানি গতকাল হয়নি। মুনিয়া আত্মহত্যার প্ররোচনা মামলার জামিন আবেদন কার্যতালিকায় ভুলবশত উঠেছিল বলে জানিয়েছেন আদালত। আরও জানানো হয়, তাদের আগাম জামিন শুনানির কোনো এখতিয়ার নেই। পরে লকডাউন ও করোনা পরিস্থিতির কারণে অনির্দিষ্টকালের জন্যই আগাম জামিন শুনানি বন্ধ থাকার নোটিশ দেন সুপ্রিম কোর্ট। করোনা ও লকডাউনের কারণে বন্ধ আগাম জামিন। অনেক আসামি আগাম জামিনের জন্য এসে ঘুরে গেছেন আইনজীবীর চেম্বার থেকে। সে কারণে আত্মহত্যার প্ররোচনার মামলায় বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীর আবেদন শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় আসায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শুনানিকে ঘিরে সরগরম হয় উচ্চ আদালত। বৃহস্পতিবার সকালে আদালতের দরজায় একটি নোটিশ ঝুলতে দেখা যায়। নোটিশে বলা হয়, লকডাউনের কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আগাম জামিন আবেদন শুনানি হবে না। কোর্ট শুরু হলে বিচারপতিরাও জানায়, ভুল করে এ ধরনের 14টি আবেদন তালিকায় এসেছিল। করোনা পরিস্থিতি সামনে রেখে এবং পিপল যেন অ্যাসেম্বল না হয় সেরকম একটা সিচুয়েশনকে সামনে রেখে মাননীয় আদালত এই জামিনের দরখাস্তগুলো, আগাম জামিনের দরখাস্তগুলো বর্তমানে শুনানি করতে অপারগতা জানান। জানা গেছে, বুধবারও আগাম জামিন শুনানির এখতিয়ার ছিল বিচারপতি মামনুন রহমানের দ্বৈত বেঞ্চের, কিন্তু বৃহস্পতিবার সকালে এই বেঞ্চের আগাম জামিন আবেদন শুনানি করার এখতিয়ার বাদ দিয়ে বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট। গত ২৬ এপ্রিল গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজ শিক্ষার্থী মুনিয়ার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় সায়েম সোবহান আনভীরকে আসামি করে মামলা করে পরিবার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশ ছেড়েছেন বসুন্ধরার এমডির স্ত্রী সন্তান সহ পরিবারের বেশ কয়েকজন সদস্য। গতকাল বিকেলে ভাড়া করা বিশেষ বিমানে তাদের দেশ ছাড়ার কথা নিশ্চিত করেছেন বেবিচক চেয়ারম্যান। কলেজ ছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে আত্মহত্যায় প্রচারণা মামলার একমাত্র আসামি বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর। মামলা হওয়ার ৩ দিনের মাথায় বৃহস্পতিবার বিকেল 4:30টায় একটি ভাড়া করা বিমানে তার স্ত্রী সন্তান সহ পরিবারের বেশ কয়েকজন সদস্য দেশ ছেড়েছেন। এ বিষয়ে বেবিচক অনুমতি না দিলেও স্পেশাল ব্রাঞ্চ থেকে অনুমতি দেওয়া হয়েছে বলে জানান সংস্থাটির চেয়ারম্যান। অনুমোদন চেয়েছিল, তবে যেহেতু এই ব্যাপারে একটু আলোচিত, সেই জন্য বলেছি যে স্পেশাল ব্রাঞ্চ যদি অনুমোদন দেয় যাত্রীদের নিশ্চয়ই অনুমোদন পেয়ে। এদিকে ভাড়া করা বিমানে সায়েম সোবহান আনভীরের স্ত্রী সাবরিনা সোবহান, তাদের 2 সন্তান, ছোট ভাই সাফওয়ান সোবহানের স্ত্রী ইয়াশা সোবহান এবং তাদের মেয়ে ও 2 পরিবারের 3 জন গৃহকর্মী দেশ ত্যাগ করার কথা বিমানবন্দর সূত্রে জানা গেলেও নিশ্চিত করতে পারেনি বেবিচক। আমি বলেছি এই এয়ারক্রাফটে যারা যাবে তাদের লিস্টটা স্পেশাল ব্রাঞ্চের অনুমোদন সাপেক্ষে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটের গন্তব্য দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে বলে জানায় বেবিচক। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বসুন্ধরার এমডি যেন দেশ ত্যাগ করতে না পারেন সেদিকে বেশি নজর দিচ্ছে পুলিশ। উদ্ধার হওয়া মুনিয়ার 6টি ডায়েরিতে সরাসরি সুইসাইড নোট না থাকলেও আসামির সঙ্গে মুনিয়ার সম্পর্কে টানাপড়েন এবং সম্পর্কের স্বীকৃতি আদায় নিয়ে নানা বর্ণনা আছে বলেও জানানো হয়। গুলশানের ফ্ল্যাটে মরদেহ উদ্ধার হওয়া মুনিয়ার 6টি ডায়েরিতে এই ঘটনায় হওয়া মামলার আসামির সঙ্গে তার সম্পর্কের টানাপড়েন এবং সম্পর্কের স্বীকৃতি আদায়ের বিষয়ে নানা বর্ণনা রয়েছে উল্লেখ করে পুলিশ বলছে, এসব ডায়েরিতে সরাসরি সুইসাইড নোট না থাকলেও ডায়েরির শেষের দিকে মুনিয়া আত্মহত্যার ইঙ্গিত দিয়েছিলেন। সরাসরি সুইসাইডাল নোট সেভাবে না বললেও অনেক ক্ষেত্রে কিন্তু তার যে প্রচণ্ড মানসিক কষ্ট সেগুলো কিন্তু এখানে বিবৃত হয়েছে।
একটা কিছু করে ফেলার যে একটা ইঙ্গিত, মানে একটা বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলা, সেই ইঙ্গিত কিন্তু সেখানে আছে। এ মামলার আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক যেন দেশ ত্যাগ করতে না পারেন তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়ে পুলিশ বলছে, আত্মহত্যার প্ররোচনায় আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তার যে দুটো পাসপোর্ট ধারী এই ধরনের কোনো ব্যক্তি 26 কিংবা 27 দ্বারা তিনি বাংলাদেশ ত্যাগ করেননি। আমরা ইমিগ্রেশন কর্তৃপক্ষের যে বক্তব্য সেটাকে আমরা প্রণিধানযোগ্য হিসেবে নিচ্ছি। এদিকে সুরত হালের সময় উপস্থিত থাকা মুনিয়ার বোনের দাবি এটি হত্যাকাণ্ড। একটা মানুষ যদি ফাঁসি দেয় তাহলে পরবর্তীতে হাত পা ছোড়াছুড়ি করলে টুলটা পড়ে যাওয়ার কথা, পড়েনি। টুলটা একদম জাস্ট টুলের দুই পাশে তার পাটা গিয়েছিল, বাঁকানো ছিল, বিছানাটা খুব পরিপাটি ছিল। প্রশাসন কেন এখনো দেশে থাকার সত্ত্বেও ওনাকে গ্রেপ্তার করতে পারছে না, আসলে এটা জাতিও জানতে চায়, সমস্ত জনগণ জানতে চায়। এই ঘটনার সুষ্ঠু বিচারের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতা আশা করেন তিনি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাশিয়ার পর এবার দেশে চীনা টিকা সিনোভ্যাকের জরুরি অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। 1 সপ্তাহের মধ্যেই আসবে দেশটির দেয়া উপহারের 5 লাখ ডোজ টিকা। পরবর্তী 2 সপ্তাহের মধ্যে এই টিকার প্রয়োগ শুরু হবে বলেও জানান ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক। এদিকে করোনা আক্রান্ত হয়ে দেশে সবশেষে একদিনে মৃত্যু হয়েছে আরও 88 জনের। বাংলাদেশের 83 লাখ মানুষ 2 ডোজ করে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণ করেছে। সরকারের কাছে মজুদ আছে আরও 20 লাখ। ভারতে করোনার ঊর্ধ্বগতির কারণে সেরামের টিকা সময় মতো পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে চলতি মাস থেকেই। পরিস্থিতি উত্তরণে চলতি সপ্তাহ থেকেই নানামুখী পদক্ষেপ নিয়েছে সরকার। মঙ্গলবার রাশিয়ার টিকা স্পুতনিক ভি জরুরি আমদানি ও ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। রাশিয়ার টিকা স্পুতনিক ভির পর এবার চীনের টিকা সিনোফার্মা ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। মহাপরিচালক জানান, সিনোফার্মা ভ্যাকসিন এরই মধ্যে 5 লাখ ডোজ উপহার দিয়েছে চীন। আগামী 2 সপ্তাহের মধ্যে তার প্রয়োগ শুরু হবে। সিনোফার্মের যে ভ্যাকসিনটি চায়না ইনস্টিটিউট অফ বায়োলজিক্যাল সায়েন্স ওনারা এটা ডেভেলপ করেছেন, তাদের ভ্যাকসিনটি আমরা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিয়েছি। এটা হচ্ছে 0.5 ml করে আপনার 28 দিনের গ্যাপে 2 বার দিতে হবে। আমাদের অলরেডি 5 লক্ষ ভাইল, 5 লক্ষ ডোজ ওনারা আমাদের অনুদান হিসেবে দিয়েছেন। করোনা থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে বাইরে চলাচলের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বৃহস্পতিবার দুপুরে এক আলোচনা সভায় অনলাইনে যোগ দিয়ে একথা বলেন মন্ত্রী। আমরা ট্রিটমেন্ট প্রোটোকল বানিয়েছি। একটি ল্যাব থেকে এখন 350টা ল্যাব বাংলাদেশে কাজ করছে। প্রায় 12,000 বেড আছে এই করোনা ডেডিকেটেড, আপনারা জানেন, এবং প্রায় সেই 35-40 হাজার টেস্ট হচ্ছে। আমরা 1 বছরে প্রায় 130টা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করেছি। প্রথম ডোজ হিসেবে যে কোম্পানির ভ্যাকসিন গ্রহণ করা হবে, দ্বিতীয় ডোজ হিসেবে একই কোম্পানির ভ্যাকসিন গ্রহণের পরামর্শ ওষুধ প্রশাসন অধিদপ্তরের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। কোভিডের নির্মম গ্রাস থেকে প্রান্তিক জনগোষ্ঠীকে বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারও টাকা পাঠাবেন ডিজিটাল পদ্ধতিতে। রোববার এই কার্যক্রম চালু করলে একযোগে নগদ সাহায্যের আওতায় আসবেন সে দেশের 36.5 লাখ মানুষ। দেবাশিস রায়ের রিপোর্ট। দুর্বিষহ অনিশ্চিত এক ভয়াবহ সময় পার করছে দেশের মানুষ। অতিমারি করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রমেই হাসপাতালে চাপ বাড়ছে রোগীর। প্রবল অসহায়ত্বের এই সময়ে বিপন্ন যেন পারিপার্শ্বিক বাস্তবতাও। দেশে করোনায় এ পর্যন্ত মারা গেছেন 11,000-এর বেশি মানুষ। সরকারের কঠোর বিধিনিষেধে প্রথমে কিছুটা মানলেও এখন জীবন জীবিকার তাগিদে পথে নামছে মানুষ। পাল্লা দিয়ে চড়ছে সংক্রমণ আর মৃত্যুর পারদ। কাজ হারিয়ে নিরন্ন প্রান্তিক জনগোষ্ঠীর দীর্ঘশ্বাস দূর করতে এবারও অন্তত 125 ক্যাটাগরিতে পরিবার প্রতি 2,500 টাকা ডিজিটাল পদ্ধতিতে দেয়া হবে। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে এই কার্যক্রম উদ্বোধন করবেন। আগামী 2রা মে মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে এটি এই 36,50,000 দরিদ্র এবং অসহায় ছিন্নমূল মানুষকে অর্থ প্রদান কার্যক্রম সেটিও শুরু হতে যাচ্ছে, যাতে সাধারণ মানুষের কষ্ট না হয়। তো মাননীয় প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা কার্যক্রম এটি চলতে থাকবে।
করোনার আগ্রাসন ঠেকাতে সবকিছু বন্ধ থাকলেও সার্বক্ষণিক চালু থাকা কার্যালয়ের মাধ্যমে ভার্চুয়ালি সব তদারকি করছেন সরকার প্রধান। দেশবাসীর জন্য সময়মতো টিকা আমদানি, কৃষকদের ধান কাটার আধুনিক বন্দোবস্ত, ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে সীমান্ত বন্ধের মতো বিচক্ষণ সিদ্ধান্তগুলোও বঙ্গবন্ধু কন্যা নিচ্ছেন একের পর এক। দ্রুত রূপ বদলাতে সক্ষম কোভিড-19-এর এই তাণ্ডব কবে শেষ হবে জানে না বিশ্ববাসী, বিজ্ঞানও যেন নিরুপায়। বিশেষজ্ঞরা বলছেন আপাতত স্বাস্থ্যবিধি মেনে সংক্রমণের ঊর্ধ্বগতি রুখে দেয়াই একমাত্র পথ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। গতকালও করা হয়েছে বেশ কয়েকটি পরীক্ষা। হাসপাতালে তার সঙ্গে দেখা করে বিকেলে সময় সংবাদকে ফোনে এ তথ্য জানান বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার আল মামুন। তিনি জানান, সব পরীক্ষা শেষ করে বেগম জিয়ার হাসপাতাল ছাড়তে সময় লাগবে আরও 2 থেকে 3 দিন। আগামী সপ্তাহে তৃতীয়বারের মতো তার কোভিড পরীক্ষা করানো হবে বলেও জানান তিনি। গত 27 এপ্রিল সিটি স্ক্যান সহ বেশ কয়েকটি পরীক্ষার জন্য বেগম জিয়াকে গুলশানের বাসভবন থেকে নেওয়া হয় বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে। পরে সে রাতেই হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। আমাদের তো সব পরীক্ষা তো এখন করতে পারিনি, বুঝলেন? পরীক্ষা কালকে কিছু হবে, তারপর সবকিছু মিলিয়ে তারপরে পর্যালোচনা সিদ্ধান্ত হবে যত দ্রুত সম্ভব আর কি। আরো 2-3 দিন থাকতে হবে মনে হয় আনুমানিক। এরকম আমরা তো ভর্তি করছি নন কোভিডে, ভর্তি করি নাই তো। কবে নাগাদ করাতে পারে নাকি কোভিড টেস্টটা? এটা তো আজকে ওরকম হয় না, কি আমরা নেক্সট উইকে করবো। মালয়েশিয়ায় দফায় দফায় চলাচলের নিষেধাজ্ঞা জারির পরও প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। এতে করে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে প্রতিনিয়তই বাড়ছে আতঙ্ক। এদিকে গেল 5 মাস ধরে বেতন না পাওয়ায় সম্প্রতি এক বিদেশি শ্রমিকের আত্মহত্যার পর যথাসময়ে বেতন পরিশোধ নিশ্চিত করতে ইওএস সিস্টেমের চালুর ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। এসব বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে মালয়েশিয়ার কুয়ালালামপুরে আছেন সহকর্মী মোহাম্মদ আব্দুল কাদের। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। কাদের, ধন্যবাদ জাফর। আপনি যেমনটি বলছিলেন, আসলে মালয়েশিয়ায় বর্তমানে প্রতিদিনই কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা যে হারে বাড়ছে তাতে সবার ভিতরে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। বর্তমানে এখানে যে হারে করোনায় আক্রান্ত হচ্ছে মানুষ, তা গত 2 মাসের রেকর্ডও কিন্তু ছেড়ে গেছে। আর এই কারণেই সরকার 29 এপ্রিল থেকে আগামী 17 মে পর্যন্ত সাবা, সারোয়াক, জোহর, পিনাং, সেলাঙ্গর ও কুয়ালালামপুরকে 19 দিনের জন্য নতুন করে আবারও চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সাথে মালয়েশিয়ার কেলান্তান রাজ্যকেও কিন্তু ফুল লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়া আন্তঃরাজ্য ভ্রমণের উপর চলমান যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি আরো কঠোর করা হচ্ছে বলেও আমরা জানতে পেরেছি। জাফর, আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, মালয়েশিয়ায় সম্প্রতি একজন বিদেশি শ্রমিক তার নিয়োগকর্তার কাছ থেকে 5 মাস ধরে বেতন না পেয়ে আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে বেশ সমালোচনার সৃষ্টি হয়েছে মালয়েশিয়ায়। আর ওই ঘটনার পর থেকেই দেশের ভাবমূর্তি ও বিশ্বাসযোগ্যতা রক্ষা করার জন্য কিন্তু মালয়েশিয়ার সরকার বিদেশি শ্রমিকদের সময় মতো মাসিক যে বেতনটি পরিশোধের বিষয়ে পর্যবেক্ষণ করতেই একটি ইওএস সিস্টেম চালু করার ঘোষণা দিয়েছে। আর এখানে বলা হচ্ছে এই ব্যবস্থা বাস্তবায়নের ফলে পরোক্ষভাবে বিদেশি শ্রমিকের বেতন ভাতা, অধিকার, স্বাস্থ্য ও কর্মসংস্থানের বিষয়টি আরো সহজতর হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী সারবানান মুরুগান। এদিকে এখানকার করোনা পরিস্থিতির কথা যদি বলি আপনাকে, তাহলে বলা যায় যে গত 24 ঘন্টায় এখানে করোনায় আক্রান্ত হয়েছে 3,332 জন এবং মৃত্যু হয়েছে 15 জনের। এছাড়া সব মিলিয়ে এখানে করোনায় আক্রান্ত হয়েছে 4 লাখেরও বেশি মানুষ এবং সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এখন 1,492 জনে। জাফর, এছাড়া এখানে প্রথম ডোজের টিকা নিয়েছে 8,71,219 জন এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছে প্রায় 5.5 লাখ মানুষ। তবে বর্তমানে এই টিকা প্রদান করা হচ্ছে শুধুমাত্র স্থানীয় সম্মুখ যোদ্ধা যারা রয়েছে তাদের মাঝে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি জাফর, সেটি হলো মালয়েশিয়ায় মোট 3টি ধাপে এই টিকা প্রদান করা হচ্ছে। প্রথম ধাপে সম্মুখ সারির যোদ্ধাদের জন্য যে 5 লাখ টিকা বরাদ্দ করা হয়েছিল তা কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে। এখন চলছে দ্বিতীয় দফের টিকা কার্যক্রম। আর এই দ্বিতীয় দফে
টিকার কার্যক্রম শেষ হওয়ার পর যখন তৃতীয় দফের টিকার কার্যক্রমটি শুরু হবে, কেবল তখনই বিদেশি নাগরিকরা এই টিকা নিতে পারবে। অর্থাৎ বলা চলে আগামী 2-1 মাসের মধ্যেই এখানে যে সকল বিদেশি নাগরিক বসবাস করছেন তারাও এই টিকা নিতে পারবেন। তো জাফর, মোটামুটি এই ছিল আমার কাছে আজকের মতো মালয়েশিয়ার সবশেষ খবর। জাফর। মালয়েশিয়ার করোনা পরিস্থিতি এবং প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত জানাতে কুয়ালালামপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল কাদের। অন্য প্রসঙ্গ, বে টার্মিনালকে আন্তর্জাতিক মানের বন্দর হিসেবে গড়ে তুলতে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে সিঙ্গাপুর, আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব সহ 7টি দেশ। এ অবস্থায় 3টি জেটির মধ্যে একটি চট্টগ্রাম বন্দর এবং বাকি 2টি গ্লোবাল পার্টনারদের ছেড়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাগর তীরে গড়ে ওঠা এই বন্দরে সব ধরনের মাদার ভ্যাসেল ভিড়তে পারবে। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে 67 একর জায়গা অধিগ্রহণের পাশাপাশি সাগর থেকে বালু এনে ভরাট করা হচ্ছে আরো 800 একর খাস জমি। এখানে গড়ে উঠছে বহুল কাঙ্ক্ষিত বে টার্মিনাল। ইতিমধ্যে নতুন এই বন্দর নির্মাণে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব নিয়ে আগ্রহ দেখাচ্ছে বিভিন্ন দেশ। কোরিয়া আছে, ভারত আছে, সিঙ্গাপুর আছে, তারপরে ডিপি ওয়ার্ল্ড আছে, আরও অনেকে আছে। তো এই রকম গ্লোবাল অপারেটর থেকে নির্বাচন করা হবে। বর্তমানে চট্টগ্রাম বন্দর বছরে গড়ে 30 লাখ কন্টেনার হ্যান্ডেলিং করলেও প্রবৃদ্ধি ক্রমশ বাড়ছে, সৃষ্টি হয় নানা জটিলতা। এই অবস্থায় আগামীতে বে টার্মিনাল ছাড়া আর কোনো বিকল্প দেখছেন না বন্দর ব্যবহারকারীরা। জেটির সংখ্যা যদি বাড়ানো না হয়, কোনো অবস্থাতে চট্টগ্রাম বন্দরের এই দীর্ঘ সমস্যার সমাধান হবে না। জাহাজ স্টেডিয়াম করলে হবে কি, ফ্রেট চার্জ কমে যাবে। তার মানে আমার যে আমরা যে ইম্পোর্ট করছি সেই ইম্পোর্টটাও কিন্তু রেটটাও কিন্তু কমে যাবে অটোমেটিকলি। এদিকে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক যানবাহন চলাচলের কারণে সীমাহীন যানজটে পড়তে হয় নগরবাসীকে। বে টার্মিনালের কার্যক্রম শুরু হলে চট্টগ্রাম বন্দরের ডেলিভারি পয়েন্ট হবে সেখানে। এই বে টার্মিনাল হলে পরে আগামী 50 বছরে কিন্তু চট্টগ্রাম বা বাংলাদেশের অর্থনীতি এবং ব্যবসার জন্য একটা মাইল ফলক সৃষ্টি হবে। 20,000 কোটি টাকা বাজেটের বে টার্মিনালটি 2026 সালের মধ্যে চালু হবে। কন্টেনার রাখা যাবে 50 লাখের বেশি। আর মাত্র কয়েক বছর এরপর এই ধুধু প্রান্তরে গড়ে উঠবে বিশাল আকৃতির 3টি জেটি। এর মাঝে একটি চট্টগ্রাম বন্দর পরিচালনা করলো, বাকি 2টিতে অংশ নিচ্ছে গ্লোবাল পার্টনাররা। আর এর মাধ্যমেই পরিবর্তন হবে বাংলাদেশের অর্থনীতির পুরো চিত্র। প্রস্তাবিত বে টার্মিনাল থেকে কমল দে, সময় সংবাদ। গণপরিবহন চালুর দাবিতে রাজধানীর গাবতলীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। গতকাল সকালে গাবতলী বাস টার্মিনালের সামনে অবস্থান নেন তারা। এদিকে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু সহ 4 দফা দাবি জানিয়েছে বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। করোনার দ্বিতীয় ঢেউয়ে সর্বাত্মক লকডাউনে টানা বন্ধ রয়েছে গণপরিবহন। গাড়ির চাকা না ঘোরায় সবচেয়ে খারাপ অবস্থায় আছেন এই খাতের শ্রমিকরা। বন্ধ রয়েছে বেতন সহ সব ধরনের উপার্জন। এ অবস্থায় অনেকটা বাধ্য হয়ে গণপরিবহন শ্রমিকরাই রাস্তায় নেমে এসেছে। বৃহস্পতিবার সকালে গাবতলীতে সড়ক অবরোধ করে কয়েকশো শ্রমিক। আমাদের খুব ভয়াবহ অবস্থা ভাই, আমরা তো দিন মজুর দিন কামলা। আমরা একদিন গাড়ি চালালে পরের দিন আমাদের ঘরে চুলা জ্বলে। আমরা তো কাট দিতে পারতাছি না, এজন্য আমাদেরকে খাওয়ানো দেয় না। একই সময়ে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ঈদকে সামনে রেখে কঠোর বিধিনিষেধ মেনে দ্রুত গণপরিবহন চালুর দাবি জানায়। জীবন রক্ষার জন্য যা যা করণীয় সুরক্ষা এগুলো আমরা করে যাচ্ছি। এবার জীবিকার জন্য আমরা এই মুহূর্তে অন্যান্য দোকানপাট খোলা, অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান খোলা, গার্মেন্টস খোলা এবং যাতায়াত রাস্তা ওপেন রয়েছে, মিল কারখানা খোলা। এর জন্য আমরা চাচ্ছি যে আমাদের এটা প্রতি সপ্তাহ আগামীকালকে থেকে আমরা এই গণপরিবহন চালু করতে চাই। এই সময় কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকদের ঈদের বেতন ভাতা পরিশোধের জন্য 5,000 কোটি টাকার প্রণোদনাও চেয়েছে সংগঠনটি। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। এ যেন শস্যের মধ্যে ভূত, নিয়মের মধ্যেই অনিয়ম। নিবন্ধন ছাড়াই সড়কে চলছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 300-র বেশি গাড়ি, যেগুলো 70%-ই নেই ফিটনেস সার্টিফিকেট আর রুট পারমিট। অনেক চালকের নেই ড্রাইভিং লাইসেন্সও। ময়লাবাহী এসব গাড়িতে গত 2 বছরে বেড়েছে দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা। অনিয়মের কথা স্বীকার করে মেয়র জানালেন শিগগিরই এসব বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। মার্জিয়া মুমুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ শাহিন।
স্টিয়ারিংয়ে বসা এই কিশোর, যার নেই লাইসেন্স কিংবা গাড়ি চালানোর কোনো অনুমতিপত্র, কিন্তু তিনি চালাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ি। একই অবস্থা সংস্থাটির পরিবহন পুলে কাজ করা অধিকাংশ চালকের। গাড়ি কাগজ সবসময় অফিসে থাকে, তো যে সিটি কর্পোরেশন গাড়ি না, কাগজপত্র আমরা সবই আছে, কিন্তু আমাদের গাড়িতে নেই, এটা সরকারের কাছে। আমাদের লাইসেন্স তো আর কেউ চেক করে না, তার জন্য আমরা লাগে না। শুধু লাইসেন্স না থাকাই নয়, দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে 513টি গাড়ির মধ্যে নিবন্ধন রয়েছে মাত্র 150টির। আছে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগও। ওরা গাড়ি চালায় মনে করেন আউলা চুট করি, ময়লার গাড়ি তো ডরে কেউ কিছু কয় না। আমি রাস্তা ক্রস করতে পারি না, মনে হয় যে এক পাও দিছি, উনি যেভাবে গাড়ি নিয়ে গেছে আমার ওড়না চলে গেছে। কোনো আপনার ট্রাফিক সিগন্যাল মানে না, ওদের ইচ্ছা মতো ওরা চালায়। গেল 16 এপ্রিল দক্ষিণ সিটি কর্পোরেশনেরই এমনই এক গাড়িতে চাপা পড়ে মারা যান এক রিকশা চালক। 2 মাসের ব্যবধানে নগর কর্তৃপক্ষের এই যানগুলো রাস্তায় ঘটিয়েছে অন্তত বেশ কয়েকটি হতাহতের ঘটনা। ট্রাফিক বিভাগের দাবি, সিটি কর্পোরেশনের অধীনে থাকায় এসব গাড়ি কিংবা চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন না তারা। এই বিষয়ে যদি সিটি কর্পোরেশনের ইন্টারনালি ভালো ব্যবস্থা নেয়, সেক্ষেত্রে আমার মনে হয় এই দুর্ঘটনাগুলো কমে আসবে। নিজ দফতরে পরিবহন খাতে এমন অনিয়মের কথা স্বীকার করে নিয়েছেন খোদ নগর পিতাও। এতগুলো যানবাহনের বহরে আমাদের যে জনবল অপ্রতুলতা, এই কারণে এবং এটাকে অবলম্বন করে বিভিন্ন অনিয়ম এখানে দানা বেঁধেছে। কিছু যানবাহন চালানো হয় বিভিন্ন অন্য পদের লোকজন দিয়ে, পরিচ্ছন্ন কর্মী দিয়ে, অথবা অনেক সময় ভাড়াটিয়া লোক দিয়ে এখানে চালানো হয়। আমরা এখন সেই প্রশাসনিক সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছি। অন্যদিকে নিবন্ধনহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকের এই সংকট কাটাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি কর্পোরেশনের প্রধান নির্বাহীর। আমরা একটা গাড়ির গ্যারেজ নম্বর থেকে সেটা দিয়ে আমরা চালাচ্ছি, তবে সেই সবগুলো গাড়ি কিন্তু নিবন্ধন প্রক্রিয়া আছে, হয়তো নিবন্ধন এখনো সম্পন্ন হয়নি। দীর্ঘদিনের প্রশাসনিক দুর্বলতায় এমন বেপরোয়া চালক দিয়ে কর্পোরেশন চলে আসলেও আগামীতে এসব খাতে শৃঙ্খলা ফেরাতে বর্তমানে দায়িত্বরতরা কতটুকু সফল হবেন সেটি এখন দেখার বিষয়। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে কুড়িয়ে পাওয়া নবজাতক কন্যাকে 5 দিনের মধ্যে আদালতের নির্দেশে এক দম্পতির হাতে তুলে দেওয়া হয়েছে। রোজার সময় কন্যা শিশুটিকে পাওয়ায় তার নাম রাখা হয়েছে রোজাই রাত্রি। শিশুটি আদর ভালোবাসায় পরিবারটির কাছে বড় হবে, প্রত্যাশা চিকিৎসক ও পুলিশের। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। এভাবেই শেষবারের মতো কন্যা নবজাতকটিকে কোলে তুলে নিয়ে স্নেহের ভালোবাসার পরশ বুলিয়ে দিচ্ছিলেন পুলিশ নার্সরা। গেল কয়েকদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক নার্সদের ভালোবাসায় সুস্থ হয়ে ওঠে শিশুটি। চট্টগ্রামের ওয়াশ এলাকা থেকে নবজাতকটি উদ্ধার করা হয়েছিল। খবর প্রচার হওয়ার পর থেকেই অনেকেই শিশুটিকে নেওয়ার জন্য আবেদন করেন। আদালতের নির্দেশে এক দম্পতিকে শিশুটি হস্তান্তর করা হয়। রমজান মাসে নবজাতকটিকে পাওয়া যাওয়ায় তার নাম রাখা হয়েছে রোজাইয়া রাত্রি। একজন নিঃসন্তান দম্পতি, তিনি আমাদের পুলিশেরই সদস্য, আমাদের একজন সাব ইন্সপেক্টর, তার হাতে এই বাচ্চাটা জিম্মা দেওয়ার জন্য বিজ্ঞ আদালত আদেশ দিয়েছেন। গেল কয়েকদিন নবজাতকটিকে লালন পালন করেন নার্সরা। পরম মমতায় শিশুটি বড় হয়ে উঠবে এর প্রত্যাশা তাদের। আমাদের খুশি লাগতেছে যেটা যে বাচ্চাটা একটা ফ্যামিলি পেয়েছে, ওই পরিবারের জন্য গিয়ে বাচ্চাটা তাদের বাচ্চাদের মতো ভালো মানুষের মতো মানুষ হয়ে বাচ্চাটা যেন সুস্থ এবং সুন্দরভাবে থাকে। শিশুটি পুরোপুরি সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। ভালো শিশু এখানে থাকার জায়গা না হয়, এখানে অসুস্থ শিশু থাকার জায়গা, এটা লালন পালন করার জায়গা নয়। শিশুরা বড় হয়ে উঠবে তার ঘরোয়া পরিবেশে মায়ের কোলে। 23 এপ্রিল মধ্যরাতে নবজাতকটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামের পতেঙ্গায় গতকাল একটি ওয়েল ট্যাঙ্কারের ইঞ্জিন রুমে আগুন লেগে 2 জন মারা গেছেন। দগ্ধ আরও 3 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের 3টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলে অল্পের জন্য রক্ষা পায় নোঙর করা বেশ কয়েকটি তেলবাহী জাহাজ। সাক্ষাৎ রিপোর্ট, ক্যামেরায় কমলদের রিপোর্ট। আশুগঞ্জ থেকে নিয়ে আসা হয়েছিল জ্বালানি তেলের কাঁচামাল কনডেন্স। এই এমটি ইরাবতী নামের জাহাজটি ভোরে এসে নোঙর করে এই সুপার রিফাইনারিতে, এবং যখন শুরু হয় এই কাঁচামাল খালাস, এর মাঝে ইঞ্জিন রুমে বিকট শব্দে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো জাহাজে। দাম করে শব্দ হয়েছে, শব্দ হয়ে মুসরে গুসরে আমার সিটের উপরের ডেকোরেশন ভেঙে চুরে গায়ে ফুটতেছি। উনি নাকি ওই ডিউটি শেষ করে চেয়ারে খাই শুইতে গেছে কেবিনে,
তো তখন আর ঘুম থেকে আর উঠে আর সারাইতে পারে নাই। পরে ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ নৌবাহিনীর 3টি ইউনিট 3 ঘন্টার চেষ্টার পর সকাল 10টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনার পর শুরু হয় উদ্ধার কাজ। প্রথমে ইঞ্জিন রুম থেকে উদ্ধার করা হয় স্টাফ নিজামুদ্দিন এবং টেন্ডল আলমগীরের রাস, এবং আহত 3 জনকে নিয়ে যাওয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। যেখানে অগ্নিকাণ্ড স্থলটি ছিল আমরা দ্রুততার সাথে আমরা রিকভারি করেছি এবং কর্ডন করে ফেলেছি এবং আগুনটি আর বাড়াতে দেই না। মূলত জ্বালানি তেলের কাঁচামাল নিয়ে আসা হয় এই কন্ডেন্স হিসাবে, এগুলি খালাস করা হয় এইসব রিফাইনারিতে, এবং এখান থেকে তৈরি হয় অকটেন, কেরোসিন সহ অন্যান্য জ্বালানি তেল, এবং এটি খুবই বিপজ্জনক। যেমন জাহাজ তেমনি এলাকাটিও বিপজ্জনক হিসেবেই চিহ্নিত। আর এর মাঝে ঘটেছে এই আগুনের ঘটনা। পতেঙ্গার MT ইরাবতী জাহাজ থেকে কমল দে, সময় সংবাদ। হবিগঞ্জের বৃন্দাবন চা বাগানে উৎপাদন হচ্ছে ইয়েলো টি বা হলুদ চা। বিশ্বের আরও 2টি দেশে এই চা উৎপাদন হলেও বাংলাদেশ উৎপাদিত হলুদ চায়ের দাম সর্বোচ্চ। দেশের চা শিল্পে এটি একটি বিপ্লব বলে মনে করছেন গবেষকরা। বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে ছবি তুলেছেন দিগেন সিংহ। চা গাছে মৌসুমে প্রথম একটি কুড়ি এবং একটি পাতা দিয়ে ইয়েলো টি বা হলুদ চা উৎপাদন করা হয়। আর দেশে প্রথম বাণিজ্যিকভাবে ইয়েলো টি উৎপাদন করেছে বৃন্দাবন চা বাগান। সাধারণ চা থেকে এই চা পরিবেশনে রয়েছে ভিন্নতা, স্বাদ গন্ধে সুস্বাদু। চা পাতা দেওয়ার পরে গরম পানিটা আমরা ঢেলে দেব। 5 মিনিট রাখার পরে একটু ঝাঁকি দিলে পরে দেখা যায় মেন কালার প্লাস ফ্লেভারটা চলে আসবে। ইয়েলো টিটা এটা অসাম, এটা বলে শেষ করা যাবে না। করোনা পরিস্থিতিতে চায়ের বাজার চাঙ্গা করতে নতুন নতুন চা উৎপাদনের উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান হলুদ চায়ের উদ্ভাবক। ইয়েলো টি যেহেতু বাংলাদেশে আর কেউ করে নাই, আমি ফার্স্ট করছি। বিশ্বের 3টা দেশ করছে, 3টা দেশের ভিতরে বাংলাদেশ মানে 3rd পজিশনে করছে, 3 নম্বরে করছে, এবং প্রাইসের দিক থেকে বাংলাদেশ আমি সবচেয়ে হাইয়েস্ট প্রাইস পেয়েছি। বৃন্দাবন চা বাগান ইয়েলো টি উৎপাদনের মাধ্যমে চায়ের জগতে দেশের নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে বলে মনে করেন চা গবেষক। এটা চায়ের জন্য একটা নতুন একটা বিপ্লবিক সূচনা, এবং এই ধারাটা যদি অব্যাহত থাকে এবং ইনশাল্লাহ থাকবে, বাংলাদেশের চাটা সারা বিশ্বে আস্তে আস্তে আরও সুনাম কুড়াবে। চীন, কোরিয়ার পর বাংলাদেশ ইয়েলো টি উৎপাদন করে বিশ্ব বাজারে নতুন নাম লেখালো। এ পর্যন্ত বাংলাদেশে উৎপাদিত চায়ের মধ্যে সবচাইতে দামি চা ইয়েলো টি বা হলুদ চা। বিশ্ববাজারে এই চা প্রথম স্থান অধিকার করে আছে। বর্তমানে এর পৃষ্ঠপোষকতা পাওয়া গেলে এই চা আরও বৈদেশিক মুদ্রা অর্জনে একটি সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হবিগঞ্জের বৃন্দাবন চা বাগান থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। বাজারে কম দামে বিক্রি করলেও সরকারি গুদামে গম বিক্রিতে অনীহা নাটোরের চাষিদের। তাদের দাবি, খাদ্য বিভাগের কর্মকর্তাদের হয়রানির কারণে সরকার নির্ধারিত দামের চেয়ে কমে হাটে গম বিক্রি করছেন তারা। অভিযোগ অস্বীকার করে স্থানীয় খাদ্য বিভাগের দাবি, হাট বাজারগুলোতে দাম বেশি থাকায় সরকারের কাছে গম বিক্রি করছে না কৃষক। গমের ন্যায্য মূল্য নিশ্চিতে চলতি মাসে 28 টাকা কেজিতে সরকারিভাবে গম সংগ্রহ শুরু হয়। বিস্তারিত নাটোর প্রতিনিধি আলমামুরের পাঠানো তথ্য ছবিতে। নাটোরের হাটবাজারগুলোতে প্রতি কেজি গম 27 টাকায় বিক্রি করছেন কৃষকেরা, অথচ 28 টাকা কেজিতে সরকারি দপ্তরে বিক্রির সুযোগ থাকলেও সেখানে যাচ্ছেন না তারা। কৃষকদের অভিযোগ, গম বাছাইয়ের নামে খাদ্য গুদামের কর্মকর্তারা পদে পদে হয়রানি করেন। সিন্ডিকেটের কারণে কৃষকরা অসহায় হয়ে পড়েছেন। দেখে দেখে পোকা হয়েছে, ছোট দানা, এটা চলবি না, ধুলা আছে, চলবি না। সারদের টাকা দিতে হয়, পয়সা দিতে হয়, লেবার বস্তার টাকা দিতে হয়, গমের টাকা, চান্দা, এই সেই। গোডাউনে যে মালটা নেওয়া হয় এটা নেতা খাতারিয়াতে আমারই চান্স হয় না। এছাড়া সরকারের কাছে বিক্রি করলে বিল পেতে দেরি হয়, তাই হাটে নগদ টাকায় বেচার সুযোগ হাতছাড়া করেন না তারা। গোডাউন নিয়ে গেলে 2-3 দিন ঘুরতে হয়, ওই জন্য আমরা ওখান দিই না, হাটে নিয়ে আসি, হাটে নগদ টাকা পাই, নগদ টাকা আমরা বিক্রি করে দিয়ে যাই। গুদামে যে লোক থাকে তাদের কাছে তারাই নিয়ে যায়, তারাই বিক্রি করে, আমরা তো ভিড়টাই পারিনি। অধিদপ্তর গম কেনার ব্যাপারে তেমন প্রচারণা চালায়নি বলে দাবি কৃষকদের। সরকার তো গম কিনেছে গ্রাম অঞ্চলে, আমরা জানি না, আমরা এখনো বুঝি না। আমাদের কাছে এখন তেমন নেয় না, আমরা ঘুরাই নিয়ে এসছি আর আগে। খাদ্য কর্মকর্তা জানান, গত 11 এপ্রিল থেকে প্রতি কেজি 28 টাকা দরে জেলায় 6800 মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এক সপ্তাহে মাত্র 24 মেট্রিক টন গম সংগ্রহ করা সম্ভব হয়েছে। কৃষকদের কোনো হয়রানি করা হয় না বলেও দাবি সংশ্লিষ্ট কর্মকর্তার। আরও আমাদের মানে সংগ্রহ অভিযান প্রত্যেকটি উপজেলাতে চলবে
আজ পর্যন্ত হয়রানি সংক্রান্ত বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। চলতি বছর জেলায় 22,195 হেক্টর জমিতে প্রায় 87,000 মেট্রিক টন গম উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের। সময় সংবাদ, নাটোর। করোনায় লকডাউনে ক্রেতা শূন্য দেশীয় কাপড়ের সবচেয়ে বড় পাইকারি বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট। ফলে সামনের ঈদ উপলক্ষে বছরের বেচা কেনায় ব্যস্ত থাকার পরিবর্তে অলস সময় কাটাচ্ছেন বিক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন, স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দোকান খুলে দেওয়া হলেও ভয়াবহ মন্দা এবারের মৌসুমেও। আশিকুর রহমান পিয়ালের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দেশীয় বস্ত্রের প্রায় 70% কাপড়ের চাহিদা পূরণ করে পাইকারি বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট। বছরের পর বছর ঈদ উপলক্ষে পাইকারদের ভিড়ে সরগরম থাকলেও করোনাকালীন সময়ের শুরু থেকেই বাজার থাকছে অনেকটা ক্রেতা শূন্য। লকডাউনে পরিবহন সমস্যায় বাজারে পাইকারি ক্রেতা না আসায় অধিকাংশ কাপড়ের দোকানে ঝুলছে তালা। আর যারা দোকান খুলেছেন তারাও বসে অলস সময় কাটাচ্ছেন। ব্যবসায়ীরা বলছেন, টানা 2 বছর লোকসানের মুখে। আমাদের দোকানপাট বন্ধ, আমরা ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছি, পাইকারি কাপড়টা বিক্রি করতে পারতাছি না। ব্যবসার অবস্থা খুবই খারাপ। এখন আমাদের পুরো মেরুদণ্ড ভেঙে গেছে। এখন এটা রিকভার করতে যে কত বছর লাগবে একমাত্র আল্লাহই জানে। এদিকে পাইকারি ক্রেতারা জানান, লকডাউনে যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক না থাকায় দূর থেকে পাইকাররা আসেন না। বাজার লকডাউন অবস্থাতে খোলা পরে আসা যাওয়ার সমস্যা, গাড়ি বদলাতে হয়, গাড়ির ভাড়া বেশি, সব গাড়ি চলে না এখনো। বাজারে ঈদ উপলক্ষে আগে বেচা কেনা 1000 কোটি টাকা ছাড়ালেও এখন মাত্র 70 থেকে 80 কোটি টাকায় নেমে এসেছে বলে জানান বণিক সমিতির নেতা। 1 থেকে 1.5 কোটি টাকা আমাদের এই রোজার সময় বেচা কিনা হতো প্রত্যেক সপ্তাহে, কিন্তু সেটা এখন নেমে 70 থেকে 80 কোটি টাকা এসে গেছে। এভাবে যদি চলতে থাকে তো এক সময় দেখা যাবে আমরাও ধ্বংস হয়ে গেছে, বাজারও ধ্বংস হয়ে গেছে। 3 দিনের এই বাজারে 5000-এরও বেশি দোকানে প্রায় 30,000 লোক কর্মরত। সময় সংবাদ, নরসিংদী। ঈদ সামনে তাই জমজমাট বেচা কেনা কুষ্টিয়ার পোড়াদহের কাপড়ের হাটে। কাপড় কিনতে আসছেন বিভিন্ন জেলার পাইকারি কাপড় ব্যবসায়ীরা। তবে লকডাউন ও গণপরিবহন চালু না থাকায় কাপড়ের দাম বৃদ্ধির আশঙ্কা করছেন পাইকারি ব্যবসায়ীরা। বণিক সমিতির সভাপতি জানান, পুলিশের মাধ্যমে হাটের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাবুল হোসেনের ক্যামেরায় SM রাশেদের রিপোর্ট। সকাল থেকেই কুষ্টিয়ার পোড়াদহে কাপড়ের হাটে আসতে শুরু করেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকারি ব্যবসায়ীরা। নিয়মিত সপ্তাহে বুধ, বৃহস্পতিবার ও শুক্রবার হাট বসলেও ঈদ সামনে তাই প্রতিদিনই কাপড়ের জমজমাট বেচাকেনা চলছে হাটে। পাইকারি ব্যবসায়ীরা জানান, গণপরিবহন চালু না থাকায় পরিবহনে অতিরিক্ত খরচ হচ্ছে। এতে খুচরা বাজারে কাপড়ের দাম বৃদ্ধি পাবার আশঙ্কা তাদের। প্রত্যেকবার আসি, তারপরে এবার আসছে একদম মাল কম দামে পাই বলে, বুঝছেন। তারপরে এবার একটু অন্যবারে দাম একটু বেশি। পরিবহন বন্ধ, তারপরেও মানুষ বাইরে থেকে অন্যান্য গাড়ির রিজার্ভ করে চলে আসছে। এই দোকানে ভালো মাল কম দামে বিক্রি হয়, আমরা রাজগাড়ি নিয়ে আমরা ভালো হিসেবে বিক্রি করতে পারি। আর বণিক সমিতি সভাপতি জানান, পুলিশ হাটের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। দূর দূরান্ত থেকে বাংলাদেশের সর্বডিস্ট্রিক্ট থেকে এখানে পাইকারি ব্যবসার জন্য লোক কেনাকাটা করতে আসে। হাটের নিরাপত্তার জন্য পুলিশটা সার্বিক সহযোগিতা করছে আমাদের। বণিক সমিতির তথ্য মতে হাটে স্থায়ী ও অস্থায়ী 1050টি পাইকারি দোকান রয়েছে। সময় সংবাদ, কুষ্টিয়া। করোনাকালে দেশি বিদেশি স্যানিটাইজারের রমরমা ব্যবসা হলেও বাজারে নেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কেরুর স্যানিটাইজার। লাভজনক হওয়ার পরও রহস্যজনক কারণে গত 1 বছরে পাইকারি খুচরা কোনো পর্যায়ে গড়ে ওঠেনি তাদের বিপণন ব্যবস্থা। উৎপাদনেও চরম উদাসীনতা। অর্থনীতিবিদরা বলছেন, বাজারের সম্ভাবনা কাজে লাগাতে কেরুর স্যানিটাইজার উৎপাদন বাড়ানো উচিত। হরিপদ সাহার রিপোর্ট। গেল বছর করোনা মহামারীর শুরুতে বাজারে চাহিদার সঙ্গে কয়েক গুণ বাড়ে জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজারের দাম। সুযোগ বুঝে অসাধু ব্যবসায়ীরা তৎপর হয় ভেজাল স্যানিটাইজার তৈরিতেও। এমন পরিস্থিতিতে নিজস্ব কাঁচামাল, স্পিরিট ও অন্যান্য উপাদান ব্যবহার করে স্যানিটাইজার উৎপাদন শুরু করে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি। কিন্তু 1 বছরেও রাজধানীর কোনো ওষুধের দোকানে পৌঁছায়নি রাষ্ট্রীয় এ প্রতিষ্ঠানের তৈরি স্যানিটাইজার। বাজারে প্রচুর পরিমাণ চাহিদা স্যানিটাইজারের। আমাদের কাছে যেগুলো আছে আমরা ওইগুলো বিক্রি করি। সেপনিল, তারপরে বেজাজ আছে, হ্যান্ডি জেল আছে। কেরুটাও আমরা হাতের নাগালে সবসময় সব ফার্মেসিতে পাচ্ছি না। ওদের অফিস থেকে একবার দিয়েছিল, আমি ওই সময় আনছি, কিন্তু এছাড়া বাজারে কোথাও আমি দেখি নাই। তারা আমাদের কাছে আসতো বা জানাইতো, তাহলে আমরা জানতে পারতাম যে না কেরু কোম্পানির কাছে স্যানিটাইজার হয়। অনেক খোঁজাখুঁজির পর রাজধানীর মতিঝিলের এক পুরানো ভবনে পাওয়া গেল কেরুর স্যানিটাইজারের বিক্রয় কেন্দ্র ও গুদাম। যদিও ক্রেতাদের কাছে সহজলভ্য করার যে কোনো উদ্যোগই নেই তা স্পষ্ট হলো কর্মকর্তাদের কথায়।
ঢাকায় আমাদের অফিস থেকে বিক্রি হচ্ছে, তারপর আবার চিনি ভবন থেকে বিক্রি হবে। যারা যারা নিতে চায় আমাদের থেকে হ্যান্ড স্যানিটাইজার তাদেরকে আমরা দিয়ে দিই, এখানে কাস্টমার আসতে বিক্রি করি। আমাদের প্রোডাকশন আমরা প্রতিদিন আমরা এটা করি না। কালকে থেকে শুরু করলাম, কালকে থেকে শুরু হলো, আবার 3 দিন করলাম, আবার 2 দিন বন্ধ রাখলাম। বিষয়টা এইরকম আর বেসরকারি চ্যানেল মানে সরকারি চ্যানেলের মধ্যে নিশ্চয়ই ডিফারেন্স আপনি জানেন। করোনাকালে স্যানিটাইজারের বাজার সম্প্রসারণে কেরুর এই উদাসীনতায় অবাক অর্থনীতিবিদরাও, যদিও খাদ্য ও চিনি শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান শোনালেন আশার কথা। গত 1 বছরে এই স্যানিটাইজার উৎপাদনের যে সুযোগ এবং সম্ভাবনা নষ্ট করেছে সেটি এখন তাদেরকে পুষিয়ে নিতে হবে এবং এ কারণে তাদেরকে উৎপাদন ব্যাপকভাবে সম্প্রসারণ করতে হবে, যেহেতু এই বাজারটি একটি নিশ্চিত বাজার এবং এখানে বাংলাদেশের অনেক বেসরকারি প্রতিষ্ঠান, মাল্টিন্যাশনাল কোম্পানি এবং আমদানি করেও কিন্তু এই স্যানিটাইজারের চাহিদা মোকাবেলা করতে হচ্ছে। আমাদের তো স্প্রে নেই যে এটা মুখটা খুলে তারপরে ব্যবহার করতে হয়, এবং এটা আসলে অতটা ইউজার ফ্রেন্ডলি হয়তো না। পারফিউম করে এবং স্প্রে সহ একটু দাম বাড়িয়ে এটা বিক্রি করার জন্য চিন্তা ভাবনা করছি। নতুন বটু করা শুরু হচ্ছে, খুব শীঘ্রই হয়তো আমরা আসবো। কেরুর গুদামে ও কারখানায় বর্তমানে প্রায় 3000 লিটার স্যানিটাইজার মজুদ আছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। ঘুরে ফিরে একই পরিবারের সদস্যদের নিয়ে বিদ্যালয়ের পরিচালনা কমিটি করে কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে বগুড়ার আরিয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির বিরুদ্ধে। বিদ্যালয়ের জায়গাতে মার্কেট গড়ে প্রায় 2 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলাও হয়েছে। তবে এ টাকা দিয়ে মসজিদ এবং অডিটোরিয়াম করা হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। জেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, শিক্ষা অধিদপ্তরকে না জানিয়ে এবং ব্যাংক হিসেবে লেনদেন না করে এসব কর্মকাণ্ড অবৈধ। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে ছবি তুলেছেন রবিউল ইসলাম। বগুড়া শাহজাহানপুর উপজেলা ঢাকা রংপুর মহাসড়কের পাশে আরিয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়। মহাসড়কের পাশে হয় পরিচালনা কমিটি কয়েকজন সদস্য এবং প্রধান শিক্ষক মিলে বিদ্যালয় জায়গায় গড়ে তোলেন 70টি দোকানঘর। এর মধ্যে 58টি নতুন করে করা। এসব ঘরে জামানত বাবদ নেওয়া হয় প্রায় 2.5 কোটি টাকা। তবে 1 টাকাও বিদ্যালয় ব্যাংক হিসাবে জমা করা হয়নি। তারা নিজেরাই এই টাকা পকেটে রাখে, স্কুল উন্নয়নের নামে লুটপাট করছে। ম্যানেজিং কমিটি ওরা নিজেরাই লোক, ভাই বোন ভাসতে, হ্যাঁ ওরা লুটপাটে করে খাচ্ছে, এটি অন্য কেউ আসতে পারে না। একটা দোকান থেকে 3 থেকে 4 লক্ষ টাকা লিখে, আমার ছেলেতে 5 লক্ষ টাকা। দোকানঘর জামানতের টাকায় মসজিদ ও দ্বিতল ভবনে অডিটোরিয়াম করা বাবদ 2 কোটি টাকা খরচ হয়েছে বলে জানান বিদ্যালয়টির প্রধান শিক্ষক এবং পরিচালনা কমিটির সভাপতি। তবে এসব টাকা বিদ্যালয়ের ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন হয়নি। নামাজ পড়ার সুবিধা, স্টুডেন্টদের সুবিধা, সেই মানে আপনার দোকান আশেপাশে যে দোকানদার আছে তাদের নামাজ পড়ার সুবিধার্থে ওখানে মসজিদ করা আছে। আলোচনা সাপেক্ষে বিদ্যালয় কমিটি এই কাজগুলো করেছে এবং এখানে প্রায় 2 কোটি টাকার মতো কালেকশন হচ্ছে। এখানে যা কিছু হয়েছে বিধিসম্মতভাবে হয়েছে এবং রেজলিউশনের ভিত্তিতে হয়েছে, অর্থাৎ একটা বেসরকারি শিক্ষা যেভাবে পরিচালিত হয় সেভাবে পরিচালিত হচ্ছে। বিদ্যালয়ের কোনো উন্নয়ন কর্মকাণ্ড করতে গেলে শিক্ষা অধিদপ্তরে অনুমতি থাকা প্রয়োজন বলে জানান শিক্ষা কর্মকর্তা। প্রতিষ্ঠান নিজস্বভাবে ভাঙ্গে কেউ কোনো নিজস্ব মতামতের ভিত্তিতে কোনো কিছু করতে পারে না, সব কিছু নিয়ম নীতির মধ্যেই চলবে, এটা চলে। 1968 সালে এই বিদ্যালয়ে গত 2 যুগ ধরে পরিচালনা কমিটিতে কখনো আওরঙ্গজেব, আবার কখনো তার বোন আনিসা খাতুন ও আবেদা খানম সভাপতি হয়েছেন। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। করোনার নতুন সংক্রমণ ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে সরকার সীমান্তের স্থলবন্দরগুলোতে 14 দিনের জন্য ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ করলেও দূতাবাসের ছাড়পত্র নিয়ে দেশে ফিরছেন অনেকে। বেনাপোল ইমিগ্রেশন বলছে, আপাতত 2 দেশের মধ্যে অবস্থানরত যাত্রীরা ফিরলেও নতুন পাসপোর্টধারীদের যাতায়াত বন্ধ রাখা হয়েছে। এদিকে করোনা সনদ ও পিপি ছাড়াই পণ্যবাহী ট্রাক নিয়ে হিলি স্থলবন্দর দিয়ে এখনও প্রবেশ করছেন ভারতীয় চালক ও হেলপাররা। 26 এপ্রিল থেকে 29 এপ্রিল পর্যন্ত ভারত থেকে দেশে ফিরেছেন 439 জন বাংলাদেশি, আর ফিরে গেছেন 67 জন ভারতীয় নাগরিক। দেশে ফেরা বাংলাদেশিদের মধ্যে করোনা আক্রান্ত 3 জনকে রাখা হয়েছে যশোর সদর হাসপাতালের করোনা ইউনিটের রেড জোনে। বাকিদের বেনাপোল পৌর এলাকার বিভিন্ন আবাসিক হোটেলে 14 দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তবে প্রশাসনিক তদারকি না থাকায় তারা হোটেল থেকে বের হয়ে অবাধে ঘোরাফেরা করছেন বলে অভিযোগ স্থানীয়দের। মানছে না, তারা বাইরে ঘোরাফেরা করছে, সাধারণ মানুষের মতন খাওয়া দাওয়া করছে, কিন্তু আমরা এলাকাবাসী খুবই আতঙ্কে আছি। কোয়ারেন্টাইনে আটকায় রেখেছে, খাওয়া দাওয়া নিজের ভিতর, কাছে তো কোনো পয়সা নেই, আমরা কি খাবো, কোথায় থাকবো। সরকার কর্তৃক নিষেধাজ্ঞা আরোপ এবং শর্ত আরোপের পরে বাংলাদেশ থেকে নতুন কোনো যাত্রী ইন্ডিয়াতে এই স্থলবন্দর ব্যবহার করে যাওয়ার কোনো সুযোগ
পাচ্ছে না। এদিকে শর্ত সাপেক্ষে আমদানি রপ্তানি চালু থাকলেও হিলি স্থল বন্দরে নেই স্বাস্থ্যবিধির বালাই। করোনা সনদ ও পিপিই ছাড়াই বন্দরে পণ্যবাহী ট্রাক নিয়ে প্রবেশ করছেন ভারতীয় চালক ও হেলপাররা। তাদের হাতে জীবাণুনাশক স্প্রে এবং শরীরের তাপমাত্রা মেপে চালানো হচ্ছে নামে মাত্র স্বাস্থ্যবিধি নিশ্চিতের কাজ। ইসমাত জাহান শুক্লা, সময় সংবাদ। শুষ্ক মৌসুমে পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা না নেওয়ায় বৈশাখ আসতেই পদ্মার ভাঙনের মুখে পড়েছে মুন্সিগঞ্জের লৌহজং ও টঙ্কিবাড়ি নদী ভেসা গ্রামগুলো। এতে আতঙ্কে আছেন প্রায় 15টি গ্রামের বাসিন্দারা। আবু সাইদের ক্যামেরায় বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। বৈশাখী বাতাসের সাথে সাথে পদ্মার ঢেউ আছড়ে পড়ছে তীরের জনপদে। ঠিকানা হারানোর শঙ্কায় দিন কাটে নদী তীরের মানুষের। পদ্মার ভাঙনে গেল বর্ষায় লৌহজংয়ের 9টি গ্রাম নিশ্চিহ্ন হয়ে যায়। তাই শুষ্ক মৌসুমে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কোনো ব্যবস্থা না নেয় ক্ষোভ গ্রামবাসীদের। এই বছরে যদি বান্ডারের ব্যবস্থা না হয় তাহলে গদুয়ার ভেঙে অন্য জায়গায় যাওয়ান লাগবো। বর্ষাকালে আরো ভেঙে যাইব গা, বস্তা তো ফেলে না। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন সহ আগাম ব্যবস্থার কথা জানালেন দায়িত্বশীলরা। বর্তমানে এখানে 250 মিটার অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ হাতে নেওয়া হয়েছে এবং এনডিআর মাধ্যমে আমরা এই কাজটা করতেছি। 700 কোটি টাকার প্রকল্প প্রিএকনেকে পাস হয়েছে, এখন ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর সামনে যাবে এবং এইটা উনি পাস করে দিলে লৌহজংয়ের যে অর্ধেক উপজেলা আছে এইটা অন্তত নিরাপত্তা বাড়ে। বর্ষা শুরুর আগেই ভাঙনের মুখে পড়েছে 14টি গ্রাম। খড়িয়া থেকে দিঘিরপাড় পর্যন্ত পদ্মা তীরবর্তী 9 কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে এখন ভাঙন আতঙ্ক। মুন্সিগঞ্জের লৌহজংয়ের খড়িয়া ট্র্যাক থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। জলবায়ু পরিবর্তনের কারণে নদীর পানিতে লবণাক্ততা বাড়ছে। বৈশ্বিক সমস্যা সমাধানে বিশেষজ্ঞরা কাজ করছেন বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক। জোয়ারের সময় সমুদ্রের লবণাক্ত পানি নদীতে ঢুকছে, তবে বৃষ্টি হলে পানিতে লবণাক্ততা কমে আসবে বলেও জানান তিনি। বরিশাল সদর উপজেলা পরিষদে গতকাল এক অনুষ্ঠানে কথা বলেন মন্ত্রী। জোয়ারের সময় সমুদ্রের লবণের পানি ভিতরে ঢুকে আসছে, এই কারণে আমাদের এখানে লবণটা পানিতে লবণের মাত্রা বেশি। এটা আরও বেশি প্রকটতা হওয়ার আগেই এটা কি ব্যবস্থা গ্রহণ করা যায় সেই ব্যাপারে আমাদের যারা বিশেষজ্ঞরা আছে তারা কাজ করে যাচ্ছে। 2 মাসের বিরতির পর ইলিশ শিকারের নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন ভোলার জেলেরা। মধ্যরাত থেকে জাল নিয়ে আবারও মেঘনা তেঁতুলিয়ার বুকে ভেসে বেড়ানোর স্বপ্ন তাদের চোখে মুখে। এদিকে নিষেধাজ্ঞা সফল দাবি করে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা মৎস্য বিভাগের। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। নদীর অভয়াশ্রমে জাটকা রক্ষা আর ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে শুক্রবার মধ্যরাতে। নিষেধাজ্ঞার এ সময় কর্মহীন চিরচেনা অভাবের সাথে দেশব্যাপী লাগাতার লকডাউন জেলেদের দুর্ভোগ বাড়িয়েছে কয়েক গুণ। সামনেই পবিত্র ঈদ উল ফিতর, তার সাথে আবারও কর্মস্থল মেঘনা তেঁতুলিয়া নদীতে নামার সময় হওয়ায় অনেকটাই উজ্জীবিত জেলেপল্লীর বাসিন্দারা। পূর্ব কোনো কাম টাম পাই নাই, করতে পারি নাই, আমরা যখন খাবো সেই খাওয়ার তবিকগুলো আমারও নাই। যদি নদীতে নামার পরে আল্লাহ মাছ দেয় আমাকে কামাই দেয় তাহলে আমরা এই ঋণ শোধ দিতে পারব। জেলেদের মতো আড়ত মালিকদের আশা ইলিশে ভরে উঠবে ঘাটগুলো, পরিশোধ হবে মহাজনের দেনা। জেলেরা নদীর যাবে, মাছ বিক্রি হবে, ঘাটগুলো আবার জমজমাট হবে। নিষেধাজ্ঞা আর লকডাউনে জেলেদের দুর্ভোগ বেড়েছে জানিয়ে সরকারি সহায়তা দ্রুত বিতরণের দাবি জেলে সমিতির নেতার। এই অনুদানটা জেলেদের মাঝে সঠিকভাবে যাতে বিতরণ করা হয় সময় মতন, এটি আমাদের দাবি। এদিকে মৎস্য বিভাগের দাবি অভয়াশ্রমের নিষেধাজ্ঞা সফল হওয়ায় মাছের উৎপাদন বাড়বে। আশা করছি আগামীতে আমাদের ইলিশের উৎপাদন এই অভিযান বাস্তবায়নের ফলে এটা আরো বেশি হবে। জাটকা সংরক্ষণ অভিযান চলাকালে প্রথম 2 কিস্তিতে জেলার 78,000 জেলেকে 40 কেজি করে খাদ্য সহায়তা দেয়া হয়। তবে এপ্রিল মে 2 মাসের জন্য 40 কেজি করে খাদ্য সহায়তা বরাদ্দ হলেও তা বিতরণ শুরু হয়নি। সময় সংবাদ, ভোলা। লকডাউনেও পদ্মা তীরের মাওয়া মৎস্য আড়তে বিক্রি হচ্ছে ইলিশ। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম চড়া। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল। জাফর, এই পদ্মা তীরের ইলিশের হাটে কিন্তু সকাল থেকেই হাট ডাকে ইলিশ বিক্রি হচ্ছে এবং আপনি জানেন যে 30শে এপ্রিল যে আজকে শেষ দিন হচ্ছে অভয় আশ্রমগুলোতে ইলিশ শিকারের জন্য যে সব রকমের মাছ শিকার নিষিদ্ধ করা হয়েছিল সেটি কিন্তু নিষেধের কাজ উঠে যাচ্ছে এবং
আগামীকাল থেকে ইলিশের কিন্তু আরো ব্যাপক সরবরাহ বাড়বে, কিন্তু এই সরবরাহ আজকে কম থাকা সত্ত্বেও কিন্তু এখানে দাম আজকে অনেকটা কমে গেছে। যে গেল সপ্তাহে যে ইলিশের দাম ছিল 1500 টাকা কেজি, সেটি কিন্তু আজকে 1300 টাকা কেজিতে নেমে এসেছে। এবং এখানে পদ্মার নানা সাইজের ইলিশ আছে এবং আমরা লক্ষ্য করছি যে নতুন ইলিশও কিন্তু বাজারে আসছে এবং জেলেরা এখানে যে ইলিশ নিয়ে এসছেন সেগুলো কিন্তু হাক ডাকে বিক্রি হচ্ছে এবং পবিত্র রমজানের কারণে দূর দূরান্ত থেকে এই পদ্মার সুস্বাদু যে তাজা ইলিশ সেটি কেনার জন্য কিন্তু এখানে লোকজন ভিড় করছেন এবং আশপাশের যে হাট বাজারগুলো রয়েছে সেই হাট বাজারগুলো থেকে কিন্তু পাইকাররা এসছেন এখানে পাইকারি ইলিশ কেনার জন্য এবং সেই ইলিশ নিয়ে কিন্তু চারিদিকে গাদাগাদি ভিড়। এখানে যে এই মাওয়া মৎস্য আড়ত, যেটি দেশের সেরা ইলিশের হাট, সেখানকার যে আড়তদার সমিতি রয়েছে সেই সমিতির সভাপতি রয়েছেন সানারঞ্জন দাস। তো আমরা তার কাছে জানতে চাইবো যে ইলিশের তো আজকে যে অভয় আশ্রমে মাছ ধরা নিষিদ্ধ ছিল সেটি তো আজকে শেষ হয়ে যাচ্ছে, কাল থেকে কিন্তু এই ইলিশ সব মাছ ধরা যাবে অভয় আশ্রমগুলোতে। তো এখন আপনার এই ইলিশের বাজারে কি অবস্থা একটু যদি আমাদের বলতেন। ইলিশের বাজার আজকে একটু কমছে, আগামীকাল থেকে অনেক দাম কমবো। 30 এপ্রিল 30 হলো অভয় আশ্রম ছিল, আগামীকাল সব জেলেরা মাছ ধরবে, কোন মাছ ধরা নিষেধ নাই, কিন্তু মাছের দাম অনেক কমে, কারণ আমাদের ঘাটে হলো ইলিশ মাছের জন্য বিখ্যাত, সব মাছের ইলিশ মাছের জন্য বিখ্যাত। তো এই মাছে আমাদের জায়গাটা একটু খুব ছোট, জায়গাটার জন্য আমাদের সরকার অনুরোধ আমাদের জন্য গাড়ি পার্কিংয়ের জন্য আমাদের জায়গাটা একটু বাড়ায় যায়, কেন এরপর ইলিশ মাছ তো ভরে যাবে, সবখানে মাছ ধরবে, ওখানে জায়গা হয় না, আরো তো কদিন আরো মেলা জায়গা দরকার আমাদের। এই যে করোনার মধ্যে আমরা দেখছি যে গাদাগাদি করে হাক ডাকে মাছ বিক্রি হচ্ছে, এতে তো করোনা সংক্রমণের ঝুঁকি আছে, এটা কেন এত গাদাগাদি ভিড় করছে? আমাদের এখানে ঘাটটার মধ্যে করোনা যে লোকজন আসে, কত 4-5 লোক সমাগমন হয়, কিন্তু করোনার জন্য আমাদের খুব অসুবিধা, ফাঁক করে ই করে ব্যস্ত হয়। আমাদের জায়গাটা একটু বড়, সরকার শুনুন আমাদের জায়গাটা একটু বড় যায়। সরকারকে আমরা ধন্যবাদ জানাই, আমাদের করোনার জন্য যা করতেছে সরকার, এই জন্য আমরা সরকারের প্রশংসা। ধন্যবাদ আপনাকে। তো এই সমিতির যে সভাপতি তিনি বলছিলেন যে এই হাটে অনেক এলাকা থেকে ক্রেতা বিক্রেতা আসেন, প্রচুর জেলেরা আসে, তো এইখানকার যে জায়গা সেটা সংকুলন হচ্ছে না, সেই সংকুলন না হওয়ার কারণে কিন্তু সবসময় গাদাগাদি ভিড় থাকে এবং একেবারে ভোর 5:30টার আগে থেকে কিন্তু এখানে ইলিশ বেচা কেনা শুরু হয় এবং এই যে এখানকার মৎস্য আড়তটি রয়েছে সেখানে 29টি আড়ত রয়েছে, সেই 29টি আড়তকে কেন্দ্র করে কিন্তু জেলেরা ঝাঁকে ঝাঁকে ইলিশ নিয়ে আসেন এবং এই পদ্মার পাড়েই যে এই তাদের শত শত নৌকা, সেই জেলে নৌকা এখানে কিন্তু নোঙ্গর করে তারপরে তারা এই ঘাটে নিয়ে আসে মাছ। কিন্তু তারা বলছিলেন যে পদ্মা সেতু একেবারেই পাদদেশে, পদ্মা সেতু যে স্টার্টিং পয়েন্ট তার পাশে কিন্তু এই মৎস্য আড়তটি এবং এই মৎস্য আড়ত ঘিরে যে এত বড় কর্মচঞ্চল এলাকা এবং তারা বলছিলেন যে 2 ঘন্টায় প্রায় এই কোটি টাকার বেশি তারা মাছ বিক্রি করেন এবং এখানে যে বিভিন্ন অঞ্চলে মানুষ আসেন তারা যে গাড়ি নিয়ে আসেন কিন্তু সেটি এখানে পার্কিং করবার জায়গা নেই এবং রাস্তাটিও সরু, এসব কারণে কিন্তু অনেক রকম চ্যালেঞ্জ তাদের রয়েছে এবং তারা বলছেন যে এখানে যে পদ্মার তাজা ইলিশ, এই তাজা ইলিশকে কেন্দ্র করে লোকজন বাড়তেই শুরু করেছে, কিন্তু যে জায়গা সংকুলন সেটি না হবার কারণে তাদের বেশি সমস্যা হচ্ছে। তো এই যে পদ্মা তীরের মাওয়ার যে ইলিশের হাট সেটির এই ছিল সর্বশেষ। জাফর। মাওয়া মৎস্য আড়ত থেকে সেখানকার বেচা বিক্রি এবং সার্বিক পরিস্থিতির খবর জানাতে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। করোনা পরিস্থিতিতে রাজশাহীতে শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। গতকাল সকালে নগরীর কোর্ট স্টেশন রেল বস্তিতে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের সেনা সদস্যরা এই কর্মসূচি পালন করে। এ সময় অন্তত 100-র বেশি পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, চিনি, লবণ ও সাবান সহ নিত্য প্রয়োজনীয় পণ্য ছিল। সেনা সদস্যদের জন্য বরাদ্দ খাদ্য থেকে বাঁচিয়ে এসব ত্রাণ সহায়তা দেওয়া হয় বলে জানান সেনা সদস্যরা।
নওগাঁয় দরিদ্র এক কৃষকের ধান কেটে দিলেন যুবলীগের নেতাকর্মীরা। গতকাল সকালে সদরের টিএনটি মোড় এলাকায় যান যুবলীগের 18 নেতাকর্মী। এ সময় কৃষক হাবিবুর রহমানের 2 বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেন তারা। ফলে সময় মতো ঘরে ধান উঠায় খুশি কৃষক হাবিবুর। পাকা ধান কাটা নিয়ে কৃষকের দুশ্চিন্তা নিরসনে এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান যুবলীগ নেতারা। ময়মনসিংহে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভেজাল রোধে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেনের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নতুন বাজার এলাকায় মানহীন খেজুর বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে 5,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া ক্রয় রসিদ দেখাতে না পারায় কৃষি বিপণন আইনে এক তরমুজ বিক্রেতাকে 2,000 টাকা জরিমানা করেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভেজাল রোধে জেলা প্রশাসনের উদ্যোগে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় দ্রব্যমূল্য সহনীয় রাখা, ক্রয় রসিদ রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়। গাইবান্ধার ব্যবসায়ী হাসান আলী হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল সকালে শহরের গানাসাস মার্কেটের সামনে এ মানববন্ধন করেন ব্যবসায়ীরা। পরে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। এতে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সুদের টাকা পরিশোধ না করায় 5ই মার্চ পাদুকা ব্যবসায়ী হাসান আলীকে অপহরণ করে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত উপদপ্তর সম্পাদক মাসুদ রানা। 10 এপ্রিল মাসুদ রানার বাড়ির টয়লেট থেকে ব্যবসায়ী হাসান আলীর লাশ উদ্ধার করে পুলিশ। হিলিতে ইলিয়াস মণ্ডলের ওপর এসিড নিক্ষেপকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল দুপুরে হিলি ঘোড়াঘাট সড়কের রাউতারা মোড় এলাকায় মানববন্ধন করা হয়। এতে 5 শতাধিক নারী ও পুরুষ অংশ নেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। সভায় বক্তারা ইলিয়াস মণ্ডলের ওপর এসিড নিক্ষেপকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গত 27 এপ্রিল রাতে ছাতনি রাউতারা দক্ষিণপাড়া হাজি জামে মসজিদের ক্যাশিয়ার ইলিয়াস মণ্ডলের ওপর এসিড নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। লকডাউনেও সাপ্তাহিক ছুটির দিনে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে গাদাগাদি করে ফেরিতে পার হচ্ছে মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে পাটুরিয়া ঘাট এলাকায় আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ইউসুফ, জাফর, পাটুরিয়া দৌলতদিয়া রোডে কিন্তু আজকে সাপ্তাহিক ছুটির দিন থাকাতে কিন্তু আসলে যানবাহনের একটা দীর্ঘ সারি পড়ে গিয়েছে। যদি বলি ছোট গাড়ি সেহেতু লকডাউন কিন্তু চলছে, কিন্তু স্বাভাবিক অবস্থার মতো কিন্তু পাটুরিয়া ঘাট এলাকায় দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু প্রাইভেট কার, ছোট যানবাহন, মোটর সাইকেল, জিপ, অটো, বাইক, এইসব যে যানবাহন রয়েছে এইসব যানবাহনের ছয়লাভ ঘাট এলাকায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে ঘাট কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি। ঘাট কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে আসলে ছুটির দিন হওয়াতে কিন্তু রাতের দিকেও বেশ যানবাহন এসেছে। অর্থাৎ যদি রাতের কথা বলি, রাত আসলে সন্ধ্যা রাত 6টা থেকে সকাল 6টা পর্যন্ত পাটুরিয়া ঘাট হয়ে ছোট গাড়ি পার হয়েছে সহস্রাধিক, অর্থাৎ 1000-এর উপরে ছোট গাড়ি পার হয়েছে। যে গাড়িগুলো কিন্তু আসলে এই লকডাউন সময় পার হওয়ার কথাই না। সেই ক্ষেত্রে বিভিন্ন অজুহাতে কিন্তু ঘাটে আসছে এবং ঘাটের যারা বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আছে তাদেরকে অজুহাতে তারা কিন্তু টিকিট নিচ্ছে এবং তারাও ওটা আসলে বিআইডব্লিউটিসিও বাধ্য হচ্ছে তাদের টিকিট দিয়ে পার করতে। সেই ক্ষেত্রে যে একটা লকডাউন বা দেশের মধ্যে মহামারী চলছে তার কিন্তু লেশমাত্র ঘাট এলাকায় নেই। যেখানেই তাকানো যাচ্ছে এই মুহূর্তে শুধু যানবাহন আর যানবাহন। তবে যারা কাটা আসে অর্থাৎ ভেঙে ভেঙে আসে, এইটা লোকজন একটু কম রয়েছে।
রাত থেকে এখন পর্যন্ত ভোরের দিকেও কিন্তু বেশ যানবাহন এসেছে। সেই যানবাহনের মধ্যে কিন্তু সবচাইতে বেশি রয়েছে আসলে এই ছোট যানবাহনগুলোই বেশি রয়েছে। তবে সেই ক্ষেত্রে যেটা কথা রয়েছে যে পাটুরিয়া দৌলতদিয়া রোডে শুধু নিত্য প্রয়োজনীয় এবং কি জরুরি যানবাহনটা পার করা হবে, কিন্তু দিনের বেলা কিন্তু সেটা দেখা যাচ্ছে না। সব যানবাহনই কিন্তু পার হচ্ছে, রাতের দিকে একই অবস্থা। তো পাটুরিয়া দৌলতদিয়া রোডে কিন্তু 16টি ফেরি রয়েছে, আর আরিচা কাজিরহাটে রয়েছে মাত্র 4টি ফেরি। এইটা যে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ তারা কিন্তু বাড়ি ছুটছে, আমরা প্রত্যেক দিন দেখছি। তো অন্যদিকে কিন্তু 10টা বা 8টা এই 7টার পরে থেকেও কিছু ট্রলারে মানুষে পার হতে প্রত্যেক দিনই দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে কর্তৃপক্ষের কোনো নজরদারি কিন্তু ঘাট এলাকাতে নেই। আর অন্যদিকে কিন্তু ভ্রাম্যমাণ আদালতে থাকার কথা থাকলেও এটা ঘাট এলাকায় কোনো ভ্রাম্যমাণ আদালতের নজরদারিতে চোখে পড়ছে না। সব কিছু মিলে পাটুরিয়া দৌলতদিয়া সব কিছু মিলে পাটুরিয়া দৌলতদিয়া নোটে এবং আরিচা কাজিরহাট নোটে যে একটা ভাইরাস সংক্রমণের যেটা একটা অভয় আশ্রম তা কিন্তু সৃষ্টি হয়েছে। আর সব কিছু দিকে যদি তাকাই সেই ক্ষেত্রে বলতে হয় এটা মহাসড়কগুলোর কথা। মহাসড়কে কিন্তু কোনো আসলে এই মহাসড়কগুলোতে কিন্তু কোনো চেকপোস্ট নেই। সেই ক্ষেত্রে কিন্তু এই যানবাহনগুলোকে এটা অহরহ চলে আসছে, অর্থাৎ তাদের কোনো বেগ পেতে হচ্ছে না, কোনোটা কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগছে না। লকডাউনের সময়ে আসলে যে কাজটি করা দরকার হচ্ছে, যারা অপ্রয়োজনীয় ঘর থেকে বের হচ্ছে তাদেরকে ঠেকানো, কিন্তু প্রশাসন সেদিকে লক্ষ্য করছে না। অন্যদিকে কিন্তু সেই ক্ষেত্রে অহরহভাবে যে যার মতো কিন্তু বের হচ্ছে এবং সব কিছু চলছে। অনেকেই কিন্তু রাজধানীমুখী হচ্ছে, আবার এই মুহূর্তে আবার অনেকেই কিন্তু আবার দেখা যাচ্ছে তারা কিন্তু আবার দক্ষিণ পশ্চিম অঞ্চলে যাচ্ছে। সামনে ঈদ রয়েছে, এটা যার কারণে কিন্তু অনেকে ফ্যামিলিকেই ঢাকা থেকে আসলে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। তবে যেহেতু পাটুরিয়া ঘাট এলাকাতে কিন্তু সবচাইতে বেশি দেখা যাচ্ছে যে যানবাহনগুলো সেটা হলো ভাড়ায় চালিত যানবাহন। আর সেই যানবাহন থাকাতে কিন্তু আসলে মানুষ খুব সহজেই এখানে চলে আসছে। এটা পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট রোডে আসলে 4টি ফেরি দিনের বেলায় চালানোর কথা রয়েছে বলে ঘাট কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে। এই ছিল জাফর আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। লকডাউনে পাটুরিয়া ঘাট এলাকার সর্বশেষ জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইউসুফ আলী। তুমুল উত্তেজনা, উৎকণ্ঠা এবং করোনাকালীন ভোট নিয়ে সমালোচনার মধ্যে শেষ হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে 17তম বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। 2রা মে ফলাফল প্রকাশের মধ্য দিয়ে জানা যাবে কে হবেন রাজ্যটির পরবর্তী শাসক। তবে বুথ ফেরত জরিপের তথ্য মতে আবারও পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। কেন্দ্রীয় বাহিনীর বিপুল সংখ্যক সদস্য, নির্বাচন কমিশনের নজিরবিহীন তৎপরতা, অসংখ্য ভোট পর্যবেক্ষক এবং ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম ভোট প্রক্রিয়ার মতো ঘটনাকে সাক্ষী করে প্রায় 9.5 কোটি মানুষের পশ্চিমবঙ্গ রাজ্যে 17তম বিধানসভা নির্বাচনের ভোট পর্ব শেষ হয় বৃহস্পতিবার। আগামী রোববার 2রা মে একযোগে নির্বাচনের ফল প্রকাশ করবে কমিশন। আর সেদিনই জানা যাবে দীর্ঘ 32 দিন ধরে 8 দফায় 23 জেলায় 7.5 কোটি ভোটার আগামী 5 বছরের জন্য বাংলার শাসক হিসেবে কাকে নির্বাচিত করেছেন। নির্বাচনী সহিংসতার পাশাপাশি শেষ দফায় করোনার ভয়াবহতার কারণে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় নির্বাচন কমিশনকে। করোনার প্রভাবে তুলনামূলকভাবে শেষ দফায় ভোটারের উপস্থিতি ছিল কম। মহামারীর মধ্যেও যারা গণতন্ত্রের উৎসবে ভোটাধিকার প্রয়োগ করতে এসেছিলেন তারাও কঠোরভাবে মেনেছেন স্বাস্থ্যবিধি। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। ভারতে থামছেই না করোনায় মৃত্যুর মিছিল। আবারও একদিনে মারা গেছেন রেকর্ড 3647 জন। আক্রান্ত হয়েছেন প্রায় 4 লাখ মানুষ। তবে গণমাধ্যম বলছে প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি। এদিকে এ অবস্থায় মার্কিন নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।
স্বজনহারাদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে দিল্লির আকাশ। কোভিড-19 তার সর্বশক্তি নিয়ে গ্রাস করেছে রাজধানী নয়াদিল্লিকে। প্রতি মুহূর্তে মানুষের মৃত্যু হচ্ছে। সবশেষ পরিসংখ্যান অনুযায়ী দিল্লিতে প্রতি 4 মিনিটে একজন করোনায় প্রাণ হারাচ্ছেন। এতেই আঁচ করা যায় মৃতের সংখ্যা। সরকারি তথ্য মতে করোনায় মৃতের যে সংখ্যা উল্লেখ করা হচ্ছে প্রকৃতপক্ষে তা আরো অনেক বেশি বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম CNN সহ একাধিক সংবাদ মাধ্যম। ভারতের মহারাষ্ট্র ও দিল্লি এই দুটি রাজ্যই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে করোনার দ্বিতীয় ঢেউয়ে। অক্সিজেন সংকট এখনো চরমে। অক্সিজেন না পেয়ে প্রতিনিয়তই করুণ মৃত্যুর সাক্ষী হচ্ছেন স্বজনরা। রেকর্ড সংখ্যক করোনা রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নয়াদিল্লির হাসপাতালগুলো। কোথাও কোথাও স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। এদিকে বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতরের এক ভ্রমণ নির্দেশিকায় ভারতে অবস্থানরত সব মার্কিন নাগরিককে যত দ্রুত সম্ভব সে দেশ ত্যাগ করে যুক্তরাষ্ট্রে ফিরে আসার নির্দেশনা জারি করা হয়েছে। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই ভারতের বিভিন্ন শহরে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা পাচ্ছেন না মার্কিন নাগরিকরা। সম্প্রতি এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই নির্দেশনা জারি করা হয়। এমনকি শয্যা সংকট থাকায় কোভিড হাসপাতালগুলোতেও তাদেরকে ভর্তি নেওয়া হচ্ছে না বলেও উল্লেখ করা হয় লেভেল 4 বা 4 মাত্রার ওই ভ্রমণ নির্দেশিকা। অন্য কর্মকার, সময় সংবাদ। ফ্রান্সে ধাপে ধাপে চলমান লকডাউন ও কারফিউ তুলে নেওয়ার পাশাপাশি বার ও রেস্তোরাঁ খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। সবশেষ 24 ঘন্টায় দেশটিতে শনাক্ত হয়েছেন 30,000-এর ওপরে আর মারা গেছেন 3 শতাধিক। প্যারিস থেকে বিস্তারিত জানিয়েছেন লুৎফর রহমান বাবু। ইউরোপের বিভিন্ন দেশের পাশাপাশি ফ্রান্সের মূল ভূখণ্ড করোনার নতুন ভারতীয় ভেরিয়েন্ট V1167 প্রবেশ করেছে। ফ্রান্সের তুলুজ শহরে একজনের শরীরে এই প্রথমবারের মতো ভারতীয় ভেরিয়েন্ট ধরা পড়ে। আক্রান্ত ব্যক্তি ভারত থেকে ফ্রান্সে প্রবেশ করেছিলেন। এর আগে ফ্রান্সের একটি দ্বীপে করোনার এই নতুন ভেরিয়েন্ট ধরা পড়েছিল। করোনার এই নতুন ভারতীয় ভেরিয়েন্টে এখন বিপর্যস্ত ফ্রান্স। একের পর এক দেশে এটি খুব দ্রুত ছড়াচ্ছে। করোনার সাধারণ উপসর্গের পাশাপাশি নতুন এই ভারতীয় ভেরিয়েন্ট নিয়ে এখন সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তবে এখন পর্যন্ত ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির কেউ নতুন এই ভারতীয় ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছেন এমন খবর পাওয়া যায়নি। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন লকডাউন তুলে দেওয়ার পাশাপাশি ধাপে ধাপে দেশটির বার, রেস্টুরেন্ট, সিনেমা, থিয়েটার খুলে দেওয়া হবে। সেই সাথে পর্যায়ক্রমে কারফিউ তুলে দেওয়া হবে। ফ্রান্সে করোনার নতুন আতঙ্কের নাম ভারতীয় ভেরিয়েন্ট, যা খুব দ্রুত ছড়াচ্ছে। তবে সরকারের তরফ থেকে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মামুল হোসেন বাবু, সময় সংবাদ, প্যারিস। শুক্রবার চলমান জরুরি অবস্থার ইতি টানার ঘোষণা দিয়েছেন পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সোজা। এর মধ্যেই করোনায় ভারতীয় ভ্যারিয়েন্ট নতুন করে শঙ্কায় ফেলেছে গোটা ইউরোপকেই। এছাড়াও ভারতের সঙ্গে বিমান চলাচল বন্ধ করতে শুরু করেছে ইউরোপের বিভিন্ন দেশ। পর্তুগাল থেকে বিস্তারিত জানিয়েছেন তারিকুল হাসান আশিক। বিপর্যস্ত অবস্থার মাঝেও নতুন করে ইন্ডিয়ান ভেরিয়েন্টটি যেন মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে ইউরোপের কয়েকটি দেশের জন্য। এরই মধ্যে ভারতের সাথে সরাসরি ফ্লাইট চলাচল বন্ধ করতে শুরু করেছে ইউরোপের বিভিন্ন দেশ। এছাড়া যেসব ভারতীয়রা বিভিন্ন দেশ হয়ে ইউরোপে প্রবেশ করবেন তাদের করোনা নেগেটিভ সার্টিফিকেটের পাশাপাশি কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। পর্তুগালেও এরই মধ্যে কয়েকজন ভারতীয় ভ্যারিয়েন্টের রোগী শনাক্ত হওয়ায় সতর্ক অবস্থানে রয়েছে পর্তুগালের সরকারও। লকডাউন শেষ হলেও নাগরিকদের মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মেনে চলা সহ যে দায়িত্ব সেগুলি পালনের আহ্বান জানিয়েছেন মার্সেলো রেবেলো ডি সোজা। লকডাউন শেষ হয়ে গেলেও স্পেন এবং পর্তুগালের সীমান্ত খুলে দেওয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি পর্তুগিজ প্রশাসন। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। আবারও দেশের খবর। সপ্তাহ দুয়েক পর রাজশাহীর সুস্বাদু লিচু বাজারে উঠতে শুরু করবে। বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজশাহীর বাইপাস এলাকায় লিচু বাগানে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি,
রাজশাহী অঞ্চলের বাগানগুলোতে এখন থোকায় থোকায় ঝুলছে দেশি ও বোম্বাই জাতের লিচু, আর হয়তো সপ্তাহ দুয়েকের মধ্যেই সেই লিচুগুলো বাজারে উঠতে শুরু করবে। সেই জন্য কিন্তু আশায় বুক বেঁধেছেন এই অঞ্চলের যারা বাগান মালিক আছে তারা। আপনাদের জানিয়ে রাখি, রাজশাহী কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জেলায় এবছর 530 হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে এবং এখান থেকে 3690 মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। প্রতি হেক্টরে 7 মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা আছে, এমনটাই আসলে আমাদেরকে জানিয়েছেন কৃষি বিভাগ। তবে এবার কিন্তু খরতাপের কারণে লিচু বেশ কিছু প্রথম দিকেই কিন্তু ঝরে পড়েছে। আমরা লিচুর যে মুকুলের আসার পর থেকেই তেমন কোনো বৃষ্টিপাত এই অঞ্চলে আসলে হয়নি, যে কারণে বাগান মালিকরা বলছেন এবার অনেক লিচু নষ্ট হয়ে গেছে পরিপক্ক হওয়ার আগেই। সে কারণে এবার যে লিচুর ফলন তা কিছুটা বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা। তবে এখনও যে পরিমাণ লিচু বাগানগুলোতে আছে তা ঠিকমতো উৎপাদন হলে তারা ন্যায্য দাম পেলে সেখান থেকে তারা লাভের মুখ দেখবেন, এমনটাই আসলে বলা হচ্ছে। আমরা এই বাগানেও যারা পাহারাদার, প্রতিটি বাগানে কিন্তু এখন পাহারাদার রাখা হয়েছে, যেহেতু এই লিচুগুলো কিছুদিন পরেই বাজারে উঠতে শুরু করবে, সেক্ষেত্রে একটি বাড়তি নজর কিন্তু তাদের কিন্তু রয়েছে বাগান মালিকদের। পাশাপাশি বাগান মালিকরা যেটি আসলে বলছেন যে এবছর লিচুর ভালো দাম পাবেন, এমন আসলে তাদের প্রত্যাশা করার কারণটাই হচ্ছে এবছর লিচুর উৎপাদন যেহেতু কিছুটা ঘাটতি দেখা দিবে। তবে রাজশাহীর ফল গবেষণা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া যে তথ্য সে অনুযায়ী তারা বলছেন কিছুটা খরার কারণে লিচু নষ্ট হয়ে গেলেও কিন্তু এখনও যে পরিমাণ লিচু প্রতিটি বাগানে আছে তা যদি উৎপাদন হয় এবং ন্যায্য দাম পায়, সেক্ষেত্রে তারা কিন্তু বিশেষ করে বাগান মালিক ও ব্যবসায়ীরা কিন্তু লাভের মুখ দেখবেন, এমনটাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে। সব শেষ এখন যেটি বাগান মালিকরা করছেন সেটি হচ্ছে বাড়তি পরিচর্যায়, এবং তারা যেটি বলছেন যে মাঝে মাঝে কিন্তু তারা পানি দিয়ে যে খরার যে সংকট সেটি কিন্তু কাটানোর চেষ্টা করেছেন। তবে প্রাকৃতিকভাবে বৃষ্টি হলে সেটি কিন্তু লিচুতে বেশি উপকারী হতো, এমনটাই তাদের বক্তব্য। তবে তারপরে সেই চাহিদা তারা পূরণ করার চেষ্টা করেছেন, নানাভাবে কীটনাশক প্রয়োগ করা হয়েছে, বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ ঠেকাতেও কিন্তু তারা চেষ্টা চালিয়ে গেছেন। পাশাপাশি তারা কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অনেকের পরামর্শ নিয়েও কিন্তু বিষ এবং কীটনাশক প্রয়োগ করে লিচুগুলো গাছে আটকানোর চেষ্টা করেছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত যতটুকু বলা যায়, রাজশাহী অঞ্চলের বাগানগুলোতে এবার কিছুটা লিচুর পরিমাণ কম থাকলেও বেশ কিছু বাগানে কিন্তু আবার প্রচুর পরিমাণ লিচুও কিন্তু আমরা দেখেছি। সব মিলে ব্যবসায়ের যে আশা সেটি পূরণ হবে এবং 2 সপ্তাহ পর থেকে বাজারে ওঠা শুরু হবে এই দেশি লিচুগুলো। পাশাপাশি কিন্তু তার সপ্তাহ দুয়েক পরে আবার আমরা যেমনটি দেখি যে বোম্বাই যে লিচুটি সেটিও কিন্তু রাজশাহীর বাজারে ওঠা শুরু করেন। আপনারা সকলেই জানেন যে রাজশাহীর যে লিচু সেটি কিন্তু অনেক সুস্বাদু এবং সুমিষ্ট একটি ফল, বিশেষ করে গ্রীষ্মকালীন ফল বলা হয় এই লিচুকে এবং লিচু আমকে। যদিও প্রাকৃতিক নানা বৈরিতার মধ্যে কিন্তু বেড়ে ওঠে আম ও লিচু। বিশেষ করে আমরা যেহেতু আপনাদের লিচুর কথা বলছি, এটি কিন্তু বৈরী আবহাওয়ার ফল, এমনটাই আসলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে, পাশাপাশি আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু আমরা এমনটাই জানি যে এই বৈরী আবহাওয়ার মধ্যেই এই ফলটি যেহেতু বেড়ে ওঠে, নানা ঝড় ঝাপটা, বৃষ্টি বা শিলাবৃষ্টির মধ্যেই এখন পর্যন্ত বেড়ে ওঠা লিচুগুলো গাছে গাছে আমরা ঝুলতে দেখছি। এবং এরই মধ্যে আমরা দেখছি কিছু লিচু কিন্তু এরই মধ্যে হলদে এবং লাল বর্ণ ধারণ করা শুরু করেছেন, অর্থাৎ আর হয়তো সপ্তাহ দুয়েক পরে যে লিচুগুলো বাজারে পাওয়া যাবে সেগুলো এই লিচুগুলোই। আমরা আপনাদের সেই চিত্রটি রাজশাহী অঞ্চলের একটি বাগান থেকে দেখানোর চেষ্টা করছিলাম। সব মিলে এখন এক ধরনের আশায়, ন্যায্য দাম পাওয়ার আশায় বুক বেঁধেছেন এই অঞ্চলের যেসব লিচু বাগানের মালিক আছেন তারা। বিশেষ করে অনেকেই কিন্তু এই লিচু বাগানগুলো বেশ কয়েক বছরের জন্য লিজ নিয়েও
তারা কিন্তু এখান থেকে আবাদ নিয়ে থাকেন এবং তারাও কিন্তু বেশ লাভবানই হয়। প্রতি বছর তারা কিন্তু এই লিচুর উৎপাদন নিয়ে যে ঘাটতি থাকে সেগুলো কিন্তু এইবারে কিছুটা শঙ্কার কথা বলেছেন। তবে তারপরেও তারা চাচ্ছেন যে এবার যদি যে পরিমাণ লিচু গাছে আছে তা ঠিকমতো তারা উৎপাদন এবং বাজারজাত করতে পারলে লাভবানই হবেন। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে লিচুর সর্বশেষ খবর। খুব দ্রুতই আসছে রসালো ফল লিচু, সে খবর জানাতে রাজশাহীর বাইপাস এলাকার লিচু বাগান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। আবারও দেশের বাইরের খবর। কানাডায় করোনা সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ জারি আর আইন অমান্যকারীদের বিপুল অঙ্কের জরিমানা সত্ত্বেও স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। এতে করে বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। কারফিউ উপেক্ষা করে বিভিন্ন শহরে প্রায়ই হচ্ছে বিক্ষোভ মিছিল। কানাডা থেকে শরীফ ইকবাল চৌধুরীর তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। বিশ্বের বিভিন্ন প্রান্তে করোনা টিকার নানা পার্শ্ব প্রতিক্রিয়ার খবরে কানাডায় ভ্যাকসিন গ্রহণে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগলেও এরই মধ্যে টিকার আওতায় এসেছেন বহু মানুষ। এতে সাময়িকভাবে কিছুটা স্বস্তি মিললেও কঠোর বিধিনিষেধ আর ঘরবন্দি জীবনে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন অনেকেই। কাজকর্ম নাই, এখন এই ঠান্ডার মধ্যে ভ্যাকসিনও নাই, কি করব, রক্ত জমাট হয়ে যায়, খুবই আতঙ্কে আছি। এখানকার যে সিচুয়েশন, যে অবস্থায় আমরা আছি এখন, মোটামুটি আমরা সবাই ভালো আছি, ভ্যাকসিন নিতেছি। কিছু মাসের ভিতরে আমাদের এখানে কানাডাতে পুরোপুরি ভ্যাকসিন দেওয়া কমপ্লিট হবে, এখানে সিচুয়েশন ভালো হয়ে যাবে। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কানাডা সরকারের নানা পদক্ষেপ আর প্রণোদনা সত্ত্বেও দেশটিতে প্রায় প্রতি সপ্তাহেই মারা যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এতে আতঙ্ক বিরাজ করছে বাংলাদেশি কমিউনিটিতে। বাংলাদেশি ভাই বোন, আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব যারা আছে ওদের নিয়ে খুবই চিন্তা লাগে। ওরা যদি করোনা মুক্ত হয় সেই দোয়া সবসময় করি। এদিকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে কুইবেকে 54 বছর বয়সী এক নারীর মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন। মাত্র 3,80,00,000 মানুষের দেশ কানাডায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 24,000-এর বেশি। সময় সংবাদ, কানাডা। আগেই জানিয়েছি 2 মাসের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে শুরু হচ্ছে নদীতে ইলিশ শিকার। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকারে নামবে জেলেরা। তাই জাল নিয়ে, নৌকা নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত তারা। বিস্তারিত জানাতে ভোলার ইলিশা ঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। নাসির উদ্দিন লিটন, দুঃখিত। লিটন। জাফর, ভোলার 2 লক্ষাধিক জেলের দীর্ঘ 2 মাসের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে আজ মধ্যরাত থেকে। যে জাটকা সংরক্ষণ এবং ইলিশ উৎপাদন বৃদ্ধির জন্য ভোলার মেঘনার 90 কিলোমিটার এবং তেঁতুলিয়ার 100 কিলোমিটার অভয়াশ্রমে সরকার যে নিষেধাজ্ঞা জারি করেছিল সেটি আজকেই শেষ হচ্ছে। আজ মধ্যরাতের পর থেকে জেলেরা আবার পুরোদমে মেঘনা তেঁতুলিয়ায় মাছ ধরা শুরু করবে। আমরা গত কয়েকদিন ধরেই দেখেছি ভোলার অর্ধশতাধিক মাছঘাটে এবং জেলে পল্লীগুলোতে জেলেরা কর্মব্যস্ত হয়ে সময় কাটাচ্ছেন। তারা জাল, নৌকা নিয়ে প্রস্তুতি নিচ্ছেন এই 2 মাস পরে আবার তাদের কর্মস্থলে ফেরার জন্য। আমরা ঘাটগুলোতে দেখেছি যে তারা খুবই ব্যস্ততার মধ্য দিয়ে জাল এবং নৌকা সেগুলো প্রস্তুতি করে নিচ্ছে। এই 2 মাসে একদিকে যেমন নিষেধাজ্ঞা ছিল, নিষেধাজ্ঞার পাশাপাশি দেশব্যাপী সর্বাত্মক লকডাউনের কারণে ভোলার জেলেরা এবার খুব একটা ভালো সময় কাটেনি। নানা দুর্ভোগ এবং টানাপোড়েনের মধ্য দিয়ে ভোলার জেলেদের এইবারের এই নিষেধাজ্ঞার 2 মাস সময় কেটেছে। এই নিষেধাজ্ঞা সময়কালীন সময়ে যদি মৎস্য বিভাগ এবং স্থানীয় প্রশাসনের তৎপরতার কথা বলি, তাহলে ভোলা, মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে মোট 387টি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে আটক করা হয়েছে 514 জন জেলেকে। এর মধ্যে 164 জন জেলেকে জেল দেওয়া হয়েছে, কারাদণ্ড দেওয়া হয়েছে এবং জরিমানা করা হয়েছে 14,40,000 টাকা। কারেন্ট জাল আটক করা হয়েছে 17 লাখ মিটার, 200 বাঁধা জাল, 44টা চরগেরা, মশারি জাল 34টা এবং ব্যাট জাল 28টা, যেগুলো বিভিন্ন সময় নিলামে প্রায় 3.5 লাখ টাকা বিক্রি করা হয়েছে। এবং এই নিষেধাজ্ঞা সময়ে যে মাছ ধরছে, যেগুলো স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী জব্দ করেছে, সেটার মধ্যে জাটকা ইলিশের পরিমাণ হচ্ছে 3 মেট্রিক টন এবং অন্যান্য মাছ রয়েছে যেগুলো নদীর মাছ, সেখানে রয়েছে 7 মেট্রিক টন। মোবাইল কোর্ট পরিচালনা হয়েছে 85টি। তো এ ছিল মোটামুটি জেলা মৎস্য অফিস থেকে পাওয়া অভিযানের তথ্য। আর জেলা মৎস্য কর্মকর্তার দাবি যে এবারের অভিযান সফল হয়েছে এবং তারা যে মৎস্য উৎপাদনের, বিশেষ করে ইলিশ উৎপাদনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তার চেয়ে বেশি ইলিশ পাবে বলে তারা এটা আশা করছেন।
আর জেলেদের সাথে কথা বলে যেটা জানা গেছে, জেলেরা আসলে এই 2 মাস মাঝে মধ্যেই কিছু অসাধু জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা আসলে মেঘনা তেঁতুলিয়া নদীতে মাছ ধরেছে। এই চিত্র আমরা প্রায় দেখেছি। আর এর পরেও কিছু জেলেরা এই নিষেধাজ্ঞা অমান্য করলেও অধিকাংশ জেলেই কিন্তু মাছ ধরা থেকে বিরত ছিল। তো জেলেদের যে সহায়তার জন্য সরকার যে খাদ্য সহায়তা দিয়েছে, ইতোমধ্যে 2 মাসের খাদ্য সহায়তা স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিতরণ হয়েছে। বাকি 2 মাসের এখনো বাকি রয়েছে, শীঘ্র এগুলো বিতরণ করা হবে। তো সব মিলিয়ে মেঘনা তেঁতুলিয়া নদী প্রস্তুত, জেলেরাও প্রস্তুত যে নিষেধাজ্ঞা শেষে আবারও তারা রূপালী ইলিশ ধরবেন। 2 মাসের ক্ষতি পুষিয়ে তারা আবারও পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করবেন। তো এ ছিল জাফর আমার কাছে ভোলার মেঘনা নদীর তীর থেকে ঝাটকা সংরক্ষণ অভিযানের শেষ মুহূর্তের প্রস্তুতির সর্বশেষ খবর। 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে এবং এরপর থেকে নদীতে ইলিশ শিকারে নামবেন বিভিন্ন এলাকার জেলেরা। সে খবর জানাতে ভোলা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন লিটন। অসন্তোষ নিয়েই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 2য় পর্ব। সূচি অনুযায়ী শুক্রবার শেখ রাসেলের বিপক্ষে ম্যাচ থাকলেও সেই ম্যাচ খেলতে অপারগতা জানিয়ে বাফুফেকে চিঠি দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। সব দলের অংশগ্রহণে বিপিএল চান আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাশরূপ। 2য় পর্বের সূচিতে রাখা হয়েছে প্রায় 1.5 মাসের বিরতি, যা নিয়ে ক্ষুব্ধ ক্লাবগুলো। দিনের হিসেবে 53, প্রাণ ফিরতে যাচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। লম্বা বিরতির পর স্টেডিয়ামের সবুজ গালিচায় ছোঁয়া লাগতে যাচ্ছে ফুটবলারদের, তাই তড়িঘড়ি প্রস্তুতি চলছে মাঠের। করোনার ঊর্ধ্বগতি আর চলমান লকডাউন, এমত অবস্থায় ফুটবলারদের ছুটি দিয়েছে অনেক ক্লাবই। এর মাঝেই কেন লিগ আয়োজনের তাড়াহুড়া, তাও খেলা হবে মাত্র 12 দিনের জন্য। 2য় পর্বের ফিক্সচারে প্রথম দিন রাখা হয়েছে ব্রাদার্স ইউনিয়নের ম্যাচ, যা না খেলার কথা বলছে ক্লাবটি। কার সিদ্ধান্তে হয়ে আবার রাত 9টার সময় খেলা দিয়ে দিল, এত তাড়াহুড়ার কেন কি আছে আমি বুঝতেছি না। যে খেলা খেলাতেই হবে, একবার বলতেছে রমজান মাস, তারপরে লকডাউন, স্বাস্থ্যবিধি, সব কিছু মিলে আসলে আমার কাছে জিনিসগুলো আসলে গোছানো মনে হচ্ছে না। যেহেতু সবাই খেলার জন্য প্রস্তুত হচ্ছে 2-3টা টিম ছাড়া, তারপরও আমরা বলেছি যে যদি সম্ভব হয় শুক্রবারের ম্যাচ, আমরা আবার আজকে চিঠি দিয়েছি, তাদেরকে জানিয়েছি যে আমাদেরকে যেন 6 তারিখে ম্যাচটা দেওয়া হয়। আগামীকাল হলে তো এটা ইম্পসিবল ফর আস টু প্লে, এটা সম্ভবই না, কখনোই সম্ভব না। সব ক্লাবের অংশগ্রহণে 2য় পর্বের খেলা চায় আবাহনী। আমি চাইবো সবাইকে নিয়ে লিগটা হোক, আমার মনে হয় সেটা নিয়ে ফেডারেশন কাজ করছে এবং সবার সম্মতি নিয়েই কিন্তু ম্যাচটা আয়োজনের জন্য মিটিং ডেকেছিল, সেই অনুযায়ী কথাবার্তা হয়েছে। 2য় পর্বের সূচিতে আরও খটকা লাগে 1.5 মাসের বিরতি দেখে। বিশ্বকাপ বাছাই পর্ব এবং এফসি কাপের ম্যাচের কারণে খেলা বন্ধ থাকবে প্রায় 41 দিন, জানিয়ে অসন্তুষ্টি অন্য ক্লাবগুলোর। তাছাড়া একই মাঠে দিনে 3টি ম্যাচ রাখায় রয়েছে শিডিউল বিপর্যয়ের আশঙ্কাও। আমি দোয়া করি যে বৃষ্টি যাতে না আসে। যদি বৃষ্টি হয়, ওই মাঠটাতে 3টা ম্যাচ কীভাবে আয়োজন হবে, সেটা একটা বিরাট প্রশ্ন হয়ে যাবে। আবার যদি বডিলি শিফট হয় খেলা, ওই জায়গাগুলোও কিন্তু নাই। প্রায় 1.5 মাসের উপর একটা গ্যাপ। অ্যাজ এ কোচ আমাদের জন্য একটা বিরাট হার্মনেস। সেটা তাদেরকে কিভাবে মেনটেন করবো, এতদিন কোনো খেলা নাই, প্র্যাকটিস করাইলেই তো হবে না। প্র্যাকটিস করতে করতে এক টাইমে বোরিং ফ্যাটিক চলে আসে। করোনার পর লকডাউনের মাঝে তড়িঘড়ি করে লিগ শুরু করায় ছোট ক্লাবগুলো বিপাকে পড়বে বলেও মনে করেন তারা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। প্রিমিয়ার লিগে দিনের প্রথম ম্যাচে উত্তর বারিধারার মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। শিরোপার রেসে এগিয়ে যাওয়ার লক্ষ্য অস্কার ব্রুজনের দলের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটা শুরু হবে বিকেল 4টায়। আরেক ম্যাচে সন্ধ্যা 7টায় ঢাকা আবাহনীর প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ। এএফসি কাপের জন্য টানা অনুশীলনে থাকায় ম্যাচে জয় নিয়ে আত্মবিশ্বাসী আবাহনী কোচ মারিও লেমস। সানডে যোগ দেয়া আক্রমণ ফাঁকে শক্তি বেড়েছে বলেও জানান তিনি। অনেক দিন পর ফুটবলের উৎসব বসছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। করোনা মহামারীতে গেল মার্চে বন্ধ হয়ে যায় লিগ। নানা অনিশ্চয়তার বেড়াজাল ভেঙে অবশেষে আলোর মুখ দেখছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। দিনের প্রথম ম্যাচেই উত্তর বারিধারার মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। এবারের লিগেও পয়েন্ট টেবিলের রাজা অস্কার ব্রুজনের দল। 12 ম্যাচ শেষে 34 পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে বসুন্ধরার রাজারা। 26 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে শেখ জামাল। 8 পয়েন্টে এগিয়ে থাকা কিংস এবার মাঠে নামবে বারিধারা বধে। লিগে মাত্র 9 পয়েন্ট পুঁজিতে আছে বারিধারার। রেলিগেশনের সংখ্যা উকি দিচ্ছে তাদের। তারপরেও প্রতিপক্ষের দুর্বলতার কথা ভাবছে না কিংস। লিগ শিরোপার পথে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ তাদের। শুরুটা জয়ের উৎসবেই করার লক্ষ্য বসুন্ধরার রাজাদের।
আরেক ম্যাচে বাংলাদেশ পুলিশের বিপক্ষে লড়বে ঢাকা আবাহনী। এএফসি কাপের প্রাক বাছাইয়ে মালদ্বীপের ক্লাব ইগলসের বিপক্ষে ম্যাচ নিয়ে গেল কদিন ধরেই অনিশ্চয়তার দোলাচলে দুলছে আকাশী নীল জার্সিধারীরা। করোনার কারণে ভেন্যু ঠিক না হলেও নিজেদের প্রস্তুতিটা কক্ষপথেই ছিল লেমসের দলের। অন্যদের তুলনায় আবাহনীর প্রস্তুতিটা দুর্দান্ত। সে আত্মবিশ্বাসেই পুলিশকে হারানোর লক্ষ্য লেমসের দলের। দ্বিতীয় পর্বের আগে দীর্ঘদিনের পুরনো সৈনিক সানডে যোগ দেওয়ায় আক্রমণ ভাগ আরো শক্তিশালী হয়েছে বলে মনে করেন কোচ। এএফসি কাপের ম্যাচের কারণে আমরা টানা অনুশীলনে ছিলাম। সবাই বেশ ভালো ফর্মে আছে। ছোটখাটো কিছু ইনজুরির সমস্যা রয়েছে, তবে সেটা নিয়ে মাথা ঘামাচ্ছি না। সানডে যোগ দেওয়ায় আমাদের আক্রমণ ভাগ আরো শক্ত হয়েছে। এই ক্লাব আর ঢাকার মাঠ সবকিছুই ওর চেনা জানা, তাই গোল পেতেও সুবিধা হবে। মোট কথা, পুলিশকে হারিয়ে পয়েন্ট টেবিলে অন্যদের সঙ্গে ব্যবধান কমাতে চাই আমরা। প্রতিপক্ষ পুলিশ 12 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে আছে নবম স্থানে। আবাহনী শক্তিমত্তায় এগিয়ে থাকলেও ছাড় দিতে নারাজ তারাও। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। ডিউটিরত অবস্থায় হঠাৎ নাচের ভাবনা কেন আসলো 3 চিকিৎসকের মাথায়? জানালেন, হাঁপিয়ে ওঠা হাসপাতালের বন্দি জীবনে চিকিৎসকদের কিছুটা স্বস্তি দিতেই এই ভিডিও। অনেক চিন্তা ভাবনা নয়, কাজের ফাঁকে কথা প্রসঙ্গে ঢাকা মেডিকেলের 3 চিকিৎসক সহকর্মী এই নাচের পরিকল্পনা করেন। মুজাহিদ শুভর রিপোর্টে বিস্তারিত। সম্মুখ সারির কোভিড যোদ্ধাদের একঘেয়ে জীবন থেকে মুক্তি দিতেই এমন উদ্যোগ জানালেন ভিডিওটিতে অংশ নেয়া চিকিৎসকরা। তবে ব্যক্তিগত ফেসবুকের জন্য তৈরি এভাবে সাড়া ফেলবে স্বপ্নেও ভাবেননি তারা। নিজেরাই আমাদের কোরিওগ্রাফার, নিজেরাই আমরা প্ল্যান করি যে কিভাবে একটু নাচের সাথে হাত পা দুলাবো, এবং সেখান থেকেই আমরা আসলে এই নাচটা উঠাই। এবং আমাদের নাচের ভিডিও কোনো বড় কোনো ক্যামেরা দিয়েও করি নাই, নর্মাল মোবাইল থেকে করেছি। করোনা পরিস্থিতির মধ্যে মূল ভূমিকাটা কিন্তু চিকিৎসকদেরই পালন করতে হবে। আমরা যদি চিকিৎসকদের মনোবলটা শক্ত না রাখতে পারি, তাহলে কিন্তু আমরা এই যুদ্ধে হেরে যাব। প্রতিদিন কোনো না কোনো মৃত্যু, পরিবারের সদস্যদের অসুস্থতা, পিপিই পরে অদৃশ্য ভাইরাসের সঙ্গে লড়াই। প্রাপ্তি অপ্রাপ্তির মধ্যেও হাসি মুখে বেঁচে থাকাই সত্যিকারের বিজয়, সেটি বুঝাতে চেয়েছেন চিকিৎসকরা। 14 দিন তারা বাসায়ও যেতে পারছেন না। তাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে, তাদের মুখ দেখতে পাচ্ছেন না। বাচ্চারা বাবা মা তাদের খুঁজে বেড়াচ্ছে, একা হয়ে গেছে। অনেক ডাক্তারের অনেক সময় মনে প্রশ্ন জাগে যে তারা কি তাদের ফ্যামিলির প্রতি একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে কিনা করোনার সময়। তো সেখান থেকেই তাদেরকে উৎফুল্ল করার জন্যই আমাদের এবং এই নাচ। নিজেরাও মৃত্যু মুখে ধাবিত হতে পারেন যে কোনো মুহূর্তে। সবকিছু মায়া মমতা বাদ দিয়ে এই হাসপাতালে কাজ করছেন, তারাও যে এই একটা পরিস্থিতিতে, এমন একটা দুর্বিষহ পরিস্থিতিতে যে নেচে উঠতে পারেন, গেয়ে উঠতে পারেন, সেটা আমি বলবো যে বিশাল উদ্দীপনার কাজ। কোভিড যুদ্ধের শেষ দিন পর্যন্ত চিকিৎসকরা তাদের ন্যায্য অধিকার পাক, নিজে উদ্দীপ্ত থেকে চিকিৎসক ও রোগীদের উজ্জীবিত করুক, এমনটাই প্রত্যাশা তরুণ চিকিৎসকদের। সপ্তাহের একটি দিন আমাদের রুটিন অপারেশন চলে থাকে। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিশেষ বিমানে দেশ ছাড়লেন বসুন্ধরার এমডির স্ত্রী সন্তানরা। মুনিয়া আত্মহত্যার প্ররোচনা মামলার আসামির দেশ ত্যাগ ঠেকাতে তৎপর পুলিশ। আবারও করোনায় বিপর্যস্ত প্রান্তিক মানুষের পাশে প্রধানমন্ত্রী। প্রতি পরিবারকে ডিজিটালি পাঠাবেন 2,500 টাকা। সহায়তার আওতায় আসবে 36.5 লাখ মানুষ। এবং পতেঙ্গার বে টার্মিনালে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুর সহ 7 দেশ। ভিড়তে পারবে সব ধরনের মাদার ভেসেল। 2টি জেটি অংশীদারদের দেওয়ার সিদ্ধান্ত। এ ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।